সব দলের নেতারাই ঘন ঘন বিদেশ যাচ্ছে চিকিৎসার জন্য। আপনি কোনোদিন শুনবেন না যে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান একবারের জন্য বিদেশে কোনো চিকিৎসার জন্য গিয়েছে। উনি দেশের ভিতরে এমন ধরনের হেলথ সার্ভিস ইন্ট্রোডিউস করেছে যে কাউকে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। তুরস্কের নাগরিকদের 100% চিকিৎসা সেবা এনশিওর করার পর তারা এখন হেলথ ট্যুরিজমের দিকে ঝুঁকছে। প্রতি বছর বিপুল পরিমাণ মানুষ চিকিৎসা নিতে তুরস্কে আসছে, এবং আশ্চর্যের বিষয় এরা কিন্তু বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসছে, আমেরিকা থেকে আসছে। একটি অনলাইন সার্ভারের মধ্যে প্রত্যেকের একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, আমারও অ্যাকাউন্ট আছে, এবং সেখানে আমার ডক্টর কে, আমার ফ্যামিলি ডক্টর কে সেটা আছে। আমি যখনই অসুস্থ হব আমি সেই ডক্টরের কাছে যাব। এই ডক্টর সবসময় আমার সব কিছু দেখতে পারবে, এবং সব কিছু অনলাইনের মধ্যে রেকর্ড আছে যে আমি এই পর্যন্ত কতবার ওনার কাছে গিয়েছি, উনি কি ওষুধ দিয়েছে এবং আমার কি টেস্ট হয়েছে। ঢাকায় আপনি দেখবেন 5 স্টার কোয়ালিটির হসপিটাল আছে। এটা এফোর্ড করতে পারছে শুধু উচ্চবিত্তরা, নিম্নবিত্তরা এখনো ঢাকা মেডিকেলের বারান্দায় শুয়ে থাকতে হচ্ছে। আপনাকে চ্যালেঞ্জ করছি যে তুরস্কের কোনো জায়গায় আপনি দেখবেন না কোনো রোগী বারান্দায় শুয়ে আছে। একটা কোড নাম্বার দেবে শুধু রোগীর কাছে, রোগী কোড নাম্বারটা ফার্মেসিতে দেখাবে, এই কোড নাম্বার অনুযায়ী এবং তার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে সে সার্ভার থেকে দেখবে তাকে কি ওষুধ দেওয়া হয়েছে। এখানে মধ্যস্থ ভোগী কারো পক্ষে দেখার সুযোগ নেই যে কোন কোম্পানির কোন ওষুধটা দিয়েছে, আমাদের কোম্পানির ওষুধটা দিয়েছে কিনা। এই শ্রেণীটাই তুরস্কে নেই। প্রিয় দর্শক, মেডিভয়েসের বিশেষ আয়োজন স্বাস্থ্য ব্যবস্থাপনা দেশে দেশে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আবু নাইমুলের। আজকে আমরা কথা বলবো তুরস্কের স্বাস্থ্য বিপ্লব বাংলাদেশের জন্য কোনো বার্তা আছে কিনা। কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তুরস্কের কারাবাক ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর জাহিদুল ইসলাম। জাহিদ ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ, মেডিভয়েসকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা খুব একদম সাদামাটা করে তুরস্কের স্বাস্থ্যখাতটা কেমন, আমাদের জন্য কোনো মেসেজ আছে কিনা সেই বিষয়গুলো আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। আপনি আপনার অভিজ্ঞতা এবং এখানে অবস্থান করতে গিয়ে যারা দেখেছেন আমাদেরকে একেবারে নির্মোহভাবে আলোচনা করবেন, জানাবেন, এবং আমরা মনে করি যে এখান থেকে আমরা কোনো মেসেজ, কোনো বার্তা নিতে পারবো। আপনি তুরস্কে কত বছর ধরে আছেন, কিভাবে স্বাস্থ্য ব্যবস্থার এত কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন একটু শুনবো শুরুতেই। আমি বর্তমানে তুরস্কে কারাবুক ইউনিভার্সিটি, যেটা আঙ্কারার কাছাকাছি, সেখানে জার্নালিজম ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। 2016 সালে আমি তুরস্কের সরকারি স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে যাই। তো পিএইচডি করার সময়টাতে আমার একটা ইন্টারেস্ট এরিয়া ছিল যে তুরস্কের স্বাস্থ্য খাত, বিশেষ করে হেলথ কমিউনিকেশন নিয়ে আমার বেশ কিছু কাজ আছে। আমেরিকান জার্নালে আমার জয়েন্ট অথর পাবলিশড পেপার আছে। তো আমার মূল এরিয়া হলো পলিটিক্যাল কমিউনিকেশন। তুরস্কের ক্ষমতাসীন দল আক পার্টি বা ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, এরদোয়ানের দল, তারা কিভাবে ক্ষমতায় এসেছে, তাদের ইলেকশন ম্যানিফেস্টো, ইলেকশন ক্যাম্পেইন, এবং তাদের যে ডেভেলপমেন্ট করার প্রতিশ্রুতি ছিল তারা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে। এবং সেখানে বিভিন্ন সেক্টর দেখার পাশাপাশি আমি তাদের হেলথ সেক্টরের কাজগুলোকে গভীরভাবে দেখার চেষ্টা করেছি। তাদের কি পলিসি ছিল এবং পলিসির কতটুকু তারা ইমপ্লিমেন্ট করতে পেরেছে। এবং আমি আমেরিকান হেলথ কেয়ার সিস্টেম সম্পর্কেও কম্পারেটিভ স্টাডি করেছি। তো যেহেতু আমি বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে বড় হয়েছি, এবং বাংলাদেশের হেলথ সেক্টরের সাথে আমেরিকান এবং টার্কিশ হেলথ সেক্টরটাকে কম্পারেটিভলি দেখার চেষ্টা করেছি। আমার কিছু রিসার্চ পেপার আছে, আবার কিছু পার্সোনাল অবজারভেশন আছে। যেহেতু আমি প্রায় 9 বছর তুরস্কে আছি, তুরস্কের হেলথ সিস্টেম ভেতর থেকে দেখার একটা সুযোগ আমার হয়েছে। একজন বাংলাদেশি হিসেবে মানে আমাদের দেশে যে স্বাস্থ্য খাত, সেই স্বাস্থ্য খাতের যে অভিজ্ঞতা, মানে এটার সাথে এটার মানে আসলে কোনো পার্থক্য বা কী দেখেন মৌলিক? এক নম্বর হলো বাংলাদেশে এখন নির্বাচনী সময়। আমি যদি নির্বাচন নিয়ে কথা বলি, যে বাংলাদেশের পলিটিক্যাল ডিবেটটা অনেক বেশি আইডিওলজি বেসড হয়, কিন্তু তুরস্কের রাজনীতিতে মানুষ কতটুকু সার্ভিস পাবে, কোন দল মানুষকে কতটুকু সার্ভিস দিবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়। আপনি যদি হেলথ সেক্টরের কথা বলেন, যে তুরস্কের ক্ষমতাসীন দল আক পার্টি, তাদের স্পেসিফিক পলিসি আছে তারা হেলথ সেক্টরে কি কি কাজ করবে। এবং বাংলাদেশে আমরা গত 15 বছরে হেলথ সেক্টরে যে ডেভেলপমেন্টটা দেখেছি, এটা অনেকটা কনস্ট্রাকশন খাতের ডেভেলপমেন্ট। অনেকগুলো নতুন হসপিটাল হয়েছে, বিগ বাজেটের হসপিটাল কেনাকাটা, কিন্তু পাবলিক হেলথে বাংলাদেশের সাধারণ মানুষরা কতটুকু আসলে সার্ভিস পাচ্ছে সরকারি হসপিটালগুলো থেকে, এই জিনিসটা আমাদের দেখার বিষয়। আরেকটা হলো যে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে গত 15-20 বছরে মানুষের ওষুধ খাওয়ার প্রবণতা অনেক বেড়েছে। এখানে ওষুধ কোম্পানিগুলোর বিশাল বিজনেস হচ্ছে, কিন্তু মানুষের জেনারেল পাবলিক হেলথ কতটুকু বেটার হয়েছে এটা নিয়ে প্রশ্ন করার মতো অনেক জায়গা রয়েছে। তো সেই জায়গা থেকে
তুরস্ক এমন একটা সিস্টেম ডেভেলপ করেছে, তাদের 100% সিটিজেনদেরকে তারা একটা ইউনিভার্সাল হেলথ সিস্টেমের আওতায় নিয়ে এসেছে, যেখানে তারা সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তার দেখাতে পারছে, সকল ধরনের টেস্ট ফ্রি, সকল ধরনের অপারেশন ফ্রি, এবং মেডিসিনে একটা বড় ধরনের ভর্তুকি দিচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে। বাংলাদেশে একটা লিমিট পর্যন্ত সরকারি হসপিটাল থেকে সুবিধা পায় মানুষ, অবশ্যই কিছু সুবিধা আছে, কিন্তু বড় কোনো অসুখ বিসুখ হলে দেখা যায় মানুষ দেউলিয়া হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়। আমার খুব প্রিয় একজন ডাক্তার আছে, বুলবুল সরোয়ার, যিনি লেখক হিসেবে অনেক বিখ্যাত। সাম্প্রতিক সময় তিনি অসুস্থ হওয়ার কারণে দেখা গিয়েছে যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে। তুরস্কে এই জিনিসটা নাই বললেই চলে। একজন নাগরিক, উনি যে কোনো মাত্রার অসুস্থ হন, ওনার সম্পূর্ণ চিকিৎসা সরকারিভাবে বিনামূল্যে। অর্থাৎ পরিবারের কেউ যদি অসুস্থ হয়, অন্যদেরকে টেনশন করতে হবে না যে তাকে চিকিৎসা সেবা ব্যয় করার জন্য জায়গা, জমি, সম্পদ সব বিক্রি করে দিতে হবে। এই জায়গাটা থেকে তুরস্ক বেরিয়ে এসেছে। এবং বাংলাদেশের সাথে তুরস্কের যদি আমি পার্থক্য করি, বাংলাদেশে ভালো মানের চিকিৎসার জন্য প্রায়ই আমাদের রাজনীতিবিদরা দেশের বাইরে যায়। আমরা যদি নাম ধরে বলি, মির্জা ফখরুলকে অনেক বেশি সিঙ্গাপুর যেতে দেখা যাচ্ছে। এটা শুধু মির্জা ফখরুল না, সব দলের নেতারাই আপনার ঘন ঘন বিদেশ যাচ্ছে চিকিৎসার জন্য। আপনি কোনোদিন শুনবেন না যে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান একবারের জন্য বিদেশে কোনো চিকিৎসার জন্য গিয়েছে। উনি দেশের ভিতরে এমন ধরনের হেলথ সার্ভিস ইন্ট্রোডিউস করেছে যে কাউকে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই, বরং এখন প্রচুর বিদেশিরা তুরস্কে আসছে চিকিৎসার জন্য। তুরস্কের নাগরিকদের 100% চিকিৎসা সেবা এনশিওর করার পর তারা এখন হেলথ ট্যুরিজমের দিকে ঝুঁকছে। প্রতি বছর বিপুল পরিমাণ মানুষ চিকিৎসা নিতে তুরস্কে আসছে, এবং আশ্চর্যের বিষয় এরা কিন্তু বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসছে, আমেরিকা থেকে আসছে। কারণ আমেরিকায় যেই চিকিৎসা খরচ ব্যয়, তার চেয়ে 3 ভাগের 1 ভাগ খরচে একটা মানুষ তুরস্কে এসে বেটার ট্রিটমেন্ট নিয়ে যেতে পারছে। তো শুরুতেই প্রাথমিক এবং প্রতিরোধমূলক যে ব্যবস্থাপনারা তুরস্কের, সেটাই শুনবো আপনার কাছ থেকে। ফ্যামিলি মেডিসিনটা ওখানে আসলে এটা সিস্টেমটা কীভাবে তারা প্রোভাইড করে? এখানে তুরস্কের 2003 সালে একটা বড় ধরনের পলিসি নেওয়া হয়। এটাকে হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রাম নামে একটা পলিসি ইন্ট্রোডিউস করে তুরস্কের এরদোয়ান সরকার। তো এই পলিসির একটা টার্গেট ছিল যে তুরস্কের সকল মানুষের কাছে চিকিৎসা সেবাকে পৌঁছে দেওয়া। চিকিৎসা সেবাটা শুধু এলিট ক্লাসের জন্য না, শুধু সরকারি অফিসারদের জন্য না, সবার জন্য। এই প্রোগ্রামের আওতায় যে সংস্কারগুলো করা হয়েছে তার মধ্যে একটা ছিল তুরস্কের প্রত্যেকটা মহল্লায় একটা করে আইলে সালিক মার্কেজ, এটাকে আমরা ইংরেজিতে ফ্যামিলি মেডিসিন বা ফ্যামিলি ক্লিনিক বলতে পারি, কমিউনিটি ক্লিনিক স্থাপন করা। এবং তুরস্ক এটা 100% ইমপ্লিমেন্ট করেছে। তুরস্কের সকল এলাকায় অন্তত একটা আইলে সালিক মার্কেজ আছে। এখানে কি হয়, মূলত প্রাইমারি ট্রিটমেন্টটা এখান থেকে হয়। ধরেন আমার এলাকা যেখানে, আমি সাফরানবুলু শহরে আছি, এখানে ইনি মহল্লা নামে একটি মহল্লা। আমার ফ্যামিলির টুকটাক জ্বর, ঠান্ডা, কাশি, ছোটোখাটো যে কোনো চিকিৎসায় আমার বাসা থেকে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আমি যেতে পারছি। এবং সেখানে কয়েকজন MBBS ডক্টর আছে, প্রাইমারি কিছু টেস্টের ব্যবস্থা আছে। প্রাইমারি ট্রিটমেন্টগুলো এখান থেকে হয়ে যায়। যদি এখানে ডক্টর দেখে যে না, তার আরও সিরিয়াস চিকিৎসা দরকার, তখন আমাকে সিটি হসপিটালে, সরকারি হসপিটালে রেফার করে। তো এই জায়গাটা থেকে আপনার ভ্যাকসিন থেকে শুরু করে বেসিক ট্রিটমেন্টের বড় একটা অংশ কিন্তু এখানেই সমাধান হয়ে যায়। এরপর যদি যাদের অবস্থা আরও সিরিয়াস, তাদেরকে শুধুমাত্র দেবলেত হাস্তানে বলে তুর্কিশ ভাষায়, অর্থাৎ সিটি হসপিটালে তাদেরকে পাঠানো হয়। আচ্ছা, কমিউনিটি হেলথ এবং প্রিভেন্টিভ কেয়ার যেটা আছে, যেমন শিশুদের টিকা ধরেন, গর্ভকালীন যে সেবাটা ধরেন, মানে এইটা আসলে তারা কীভাবে প্রোভাইড করে? এখানে হলো আপনার, আপনি শুনলে অবাক হবেন যে তুরস্কের প্রত্যেক নাগরিকের একজন করে পার্সোনাল ডক্টর আছে। অর্থাৎ একটি মহল্লার মধ্যে যদি 2000 মানুষ থাকে, এই 2000 মানুষের জন্য ধরেন যে 20 জন ডক্টর আছে, সেই প্রত্যেক ডক্টরের আন্ডারে কে সেটা লিখিত আছে। তুরস্কে একটি সিস্টেম আছে, এটাকে নাভিজ বলে, একটি অনলাইন সার্ভারের মধ্যে প্রত্যেকের একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে। আমারও অ্যাকাউন্ট আছে, এবং সেখানে আমার ডক্টর কে, আমার ফ্যামিলি ডক্টর কে সেটা আছে। আমি যখনই অসুস্থ হব আমি সেই ডক্টরের কাছে যাব। আমার ফুল ফ্যামিলি
এই ডক্টর সবসময় আমার সব কিছু দেখতে পারবে এবং সব কিছু অনলাইনের মধ্যে রেকর্ড আছে, যে আমি এই পর্যন্ত কতবার ওনার কাছে গিয়েছি, উনি কী ওষুধ দিয়েছে এবং আমার কি টেস্ট হয়েছে, টেস্টের রিপোর্ট, রেজাল্ট, এভরিথিং অনলাইনে আছে। তো যে কারণে উনি আমার অ্যাকাউন্টে প্রবেশ করা মাত্রই কিন্তু আমার টোটাল মেডিকেল হিস্ট্রিটা উনি দেখতে পাচ্ছে। ইভেন আমি অন্য কোনো হসপিটালে অন্য কোনো ডক্টরের কাছে গেলেও সেটাও আমার নাভিস অ্যাকাউন্টে রয়েছে। যে কারণে একজন নাগরিক খুব সহজেই ডক্টরের কাছ থেকে তার বেসিক ট্রিটমেন্টটা পায়। এবং কেউ যদি ডাক্তারের কাছে না যেতে পারে, সে অনলাইন সিস্টেমে সেই ডক্টরকে মেসেজ দিতে পারে যে আমার এই সমস্যা, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে, অথবা জরুরি প্রয়োজন হলে তখন অ্যাম্বুলেন্স তাকে যে নিয়ে আসবে। গর্ভকালীন সেবাটা আসলে তারা কিভাবে করে, গর্ভবতী মা এই সেবাটা কিভাবে পান? জি, গর্ভকালীন সেবার জন্য দুটি সিস্টেম আছে। একটি সিস্টেম হলো যে বেসিক মেডিকেল চেক আপের বিষয়গুলোর জন্য এই আইলে সালিক মার্কেজ থেকেই রেগুলার চেক আপ থেকে শুরু করে টিকা, অন্যান্য জিনিসগুলো প্রোভাইড করে। এছাড়া শহর পর্যায়ে, সিটি পর্যায়ে শিশু মাতৃ হসপিটাল আছে, সেখানে আরও বড় চেক আপের জন্য সিরিয়াস প্রবলেম হলে সেখানে যাওয়ার সুযোগ আছে। সেটাও 24 ঘন্টা ওপেন আছে এবং সম্পূর্ণরূপে ফ্রি। সেখানে মাতৃ বিশেষজ্ঞ ডক্টররা আছে। আচ্ছা, এই যে ব্যবস্থাপনার কথাগুলো আপনি বললেন, এটা আসলে হাসপাতালের চাপটাকে অনেক কমিয়ে যায়। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকগুলো যেগুলো আছে এগুলোর সাথে এর কোনো পার্থক্য বা মানে আমরা আসলে কোন পর্যায়ে আছি? বাংলাদেশে একসময় একটা উদ্যোগ নেওয়া হয়েছিল কমিউনিটি ক্লিনিকগুলোর। আমি ধরেন আরামবাগ এলাকায় ছিলাম, সেখানে কমিউনিটি ক্লিনিকের নাম শুনেছি, আমার জীবনে কখনো যাওয়ার অভিজ্ঞতা নেই। আমি হয়তো ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে গিয়েছি বা বেশিরভাগ সময় প্রাইভেট হসপিটালে গিয়েছি, বেশি সিরিয়াস হলে ঢাকা মেডিকেলে এসেছি। ওইখানে আসলে এইরকম অ্যাভেলেবেল সেবা আছে সেটাও শুনিনি, আমার আশেপাশের কাউকে যেতে দেখিনি। তবে আমার ফ্যামিলির যারা নারী আছে গর্ভকালীন বিভিন্ন সমস্যার জন্য, তারা গিয়েছে, সেটা আমি শুনেছি। তো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের এই ক্লিনিকটা সার্বজনীন হতে পারেনি, সবার জন্য ওপেন হতে পারেনি, এবং এটা বিভিন্ন সময় সরকারের অবহেলার শিকার হয়েছে। একটা সরকার এসে যেই বাজেট পরিকল্পনা করেছে, পরের সরকার এটাকে বাজেট কমিয়ে দিয়েছে। আমাদের দেশে এটা সব সেক্টরে হয়। তো আমার মনে হয় যে অন্তত হেলথ সেক্টরটাকে এমনভাবে ডেভেলপ করা উচিত যেন যে কোনো সরকারই এটাকে তার অবদান না মনে করে, এটা রাষ্ট্রের অবদান, দেশের অবদান বা দেশের একটা অংশ হিসেবে মনে করে। এটা কন্টিনিউয়াস সার্ভিস দরকার। আচ্ছা, আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলো, এই অসঙ্গতিগুলোর মধ্যে আমরা যত তথ্য আমাদের আছে আর কি, সেখানে হচ্ছে একজন এমবিবিএস ডাক্তার বা দুইজন এমবিবিএস ডাক্তার থাকার একটা মানে সরকারের তরফ থেকে পরিকল্পনা ছিল, কিন্তু সেই মানে জনশক্তিকে তারা নির্ধারণ করে দিতে পারেনি এখনো পর্যন্ত। পাশাপাশি ওষুধগুলো যে সরবরাহ করছে অথবা ট্রিটমেন্ট যারা দিচ্ছেন, তাদের অনেকের ওই দেওয়ার মতো যোগ্যতাটা সেই অর্থে অনেকেই নাই। অনেক নিয়োগ দেওয়া দরকার। নানাবিধ সংকটের মধ্য দিয়ে আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো যাচ্ছে আর কি। ওখানকার ওই লেভেলের সেবা ব্যবস্থাপনার কোন পর্যায়ে আছে? তুরস্কে আমি যতটুকু দেখেছি, আপনার ডক্টর হওয়ার পর, এমবিবিএস ডাক্তার হওয়ার পর ডাক্তারদেরকে একটা সময় পর্যন্ত এই কমিউনিটি ক্লিনিকগুলোতে জব করতে হয়। সে হয়তো কেরিয়ারের প্রথম 5 বছর বিভিন্ন জায়গায় এই কমিউনিটি ক্লিনিকগুলোতে কাজ করেছে, যে কারণে একদম রুট লেভেলের মানুষের সাথে তার একটা কমিউনিকেশন তৈরি হয়েছে। পরবর্তীতে তাকে প্রমোশন দিয়ে সিটি হসপিটালগুলোতে, বড় হসপিটালগুলোতে ট্রান্সফার করা হয়। তো এখানে 100% ডক্টর আছে সব সময়, এবং ডক্টরদের থাকা বাধ্যতামূলক। ডক্টরের কোনো ধরনের সংকট নেই, যে কারণে মানুষ যে কোনো সময় এখানে যাচ্ছে। এবং আমি নর্মাল বড় হাসপাতালে এত রোগীর ভিড় দেখিনি যেটা আমি এলাকার হসপিটালে দেখেছি। এলাকার মানুষ খুব স্বচ্ছন্দে 5-10 মিনিট হেঁটে তার ফ্যামিলি ডাক্তারের কাছে যাচ্ছে, সার্ভিস পাচ্ছে। সে কেন সে এত দূরে যাবে? জি। আচ্ছা, একটা আউটডোর সেবা এবং জরুরি মানে সেবাগুলো যেভাবে দেওয়া হয়, এই বিষয়গুলো জানতে চাইবো। তুরস্কে একজন নাগরিক কীভাবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান? মানে বাংলাদেশে কিন্তু চাইলেই আমি একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারছি, ওখানকার অবস্থানটা আসলে সরাসরি যেতে পারেন কিনা, নাকি জিপির মাধ্যমে যেতে হয়? এখানের সিস্টেমটা আরও সহজ এইভাবে, যারা শিক্ষিত নাগরিক তারা তুরস্কের অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞ ডক্টর, হসপিটাল, তার রেন্দুবু বলে তুর্কিশ ভাষায়, ইংরেজিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে। সেখানে মার্কেজ হেকিম রেন্দুবু সিস্টেম নামে একটি ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে একজন নাগরিক তিনি যেখানে অবস্থান করছেন, ধরেন আমার বাড়ি কুমিল্লা, আমি অবস্থান করছি কক্সবাজার, আমি কক্সবাজারের একটি হসপিটালে ডাক্তার দেখাতে পারবো। এখানে আমি অনলাইনে কি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারবো না? সাথে যেতে পারবে। সাথে এখানে আমাকে হসপিটাল সিলেক্ট করতে হবে, তারপরে আমি
ধরেন চক্ষু বিশেষজ্ঞ দেখাবো, চক্ষু বিশেষজ্ঞ সিলেক্ট করব, সেখানে লিস্ট থাকবে কোন ডক্টররা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং কোন দিন আছে, কোন টাইমে আছে। যদি টাইম স্লট ফ্রি থাকে আমি সরাসরি ডক্টরের কাছে যেতে পারবো উইদাউট এনি রেফারেল। আচ্ছা। এবং যারা কম শিক্ষিত বয়স্ক মানুষ, তাদের জন্য যাদের ইন্টারনেট লিটারেসি কম, তারা সরাসরি একটা আপনার কাস্টমার কেয়ারের মতো নাম্বার আছে 185, এখানে ফোন করলে সেখান থেকে তাদেরকে কাস্টমার কেয়ারের মতো কোন ডাক্তার কোন বিশেষজ্ঞ দেখাতে চায় সেই ধরনের হেল্প করে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে। অর্থাৎ এক্ষেত্রে রেফারেল সিস্টেমটা আরেকটু সহজ করে কিনা বিষয়টাকে? মানে আমি ধরেন এমন হতে পারে যে আমি একটা কোনো একটা অসুস্থতার জন্য ট্রিটমেন্টের জন্য যেতে চাই, আমি হয়তো আমার রোগটা ওই লেভেলের না, আমি একজন MBBSকে দেখানোর পরে বা একজন GP প্র্যাকটিশনারকে দেখানোর পরে ওখানে গেলে, মানে এটা অন্যান্য দেশেও আছে, তো তুরস্কের সিস্টেম তাহলে কি এরকম দাঁড়াচ্ছে যে আসলে আমাকে সরাসরি? এখন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলি, যে আমার একটা স্কিন ডিজিজ হয়েছে, এখন আমি 2-3 বার আমার ফ্যামিলি ডক্টরকে দেখিয়েছি, কিন্তু এটা আসলে একটি দীর্ঘকালীন সময়টা ভালো হচ্ছে না। তখন আমি চিন্তা করলাম যে আমি শহরের একটা এক্সপার্ট দেখাবো। তো আমি কোনো রেফারেল ছাড়াই আমি আমার অনলাইন সিস্টেম থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম, দেখালাম, এবং সেই ট্রিটমেন্টে আমি খুব কুইকলি আমার এই স্কিন ডিজিজটা চলে গিয়েছে। তো এটার জন্য আমার যদি ফ্যামিলি ডক্টর রেফার করে সেটা ভালো, অনেক সময় সিরিয়াল পেতে একটু সহজ হয়, আর না করলেও কোনো সমস্যা নেই, আমি পার্সোনালিও সরাসরি এক্সপার্ট ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি। আচ্ছা, বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর বিষয়টা আপনি বলেছেন, এরপর একটু আরও জানতে চাই যে মানে ডোরে যে মানে বহির্বিভাগে যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা, ওখানকার সিস্টেমটা কেমন, অনলাইন বেসড কিনা আসলে এটা একটু বলবেন। পাশাপাশি মানে একজন মানে আমি যদি চিকিৎসা নিতে চাই তাহলে আমাকে কত সময় ধরে অপেক্ষা করা লাগে? আচ্ছা, বহির্বিভাগের একটা দীর্ঘ লাইনের একটা ব্যাপার থাকে, তো এই ওখানকার সিস্টেমটা আসলে কেমন? হ্যাঁ, বহির্বিভাগে অনলাইনের কোনো সিস্টেম নেই, আপনি সরাসরি হসপিটালে যাবেন, সেখানে একটা লাইন আছে, তবে বাংলাদেশের মতো লাইন না। কারণ জনসংখ্যার দিক থেকে যদি ধরি, আমরা তুরস্কের জনসংখ্যা বাংলাদেশের অর্ধেক। আবার তুরস্কের পেশেন্টদের একটা অংশ আবার প্রাইভেট হসপিটালে যাচ্ছে, যাদের টাকা পয়সা বেশি, তারা হয়তো পাবলিক হসপিটালের চেয়ে প্রাইভেট হসপিটাল বা কাছাকাছি হসপিটালকে প্রেফার করছে। তো ভিড়টা বাংলাদেশের হসপিটালের মতো কোনোভাবেই না, তবে হালকা সিরিয়াল থাকে এবং ইমিডিয়েটলি আপনার ডক্টরের রিসিট বা সিরিয়াল পাওয়া যায়। আমি কখনো আমার 5 মিনিটের বেশি দাঁড়াতে হয়েছে আমার মনে হয় না, আমি গত 9 বছরে যখনই যাই 2-4 জন মানুষ থাকে, তো তারা একটা প্রাইমারি সিরিয়ালের মাধ্যমে ভাগ করে দেয়। অনেক ডক্টর থাকে আউটডোরে, একটা হসপিটালে অন অ্যান অ্যাভারেজ 8-10 জন আউটডোর ডক্টর সবসময় থাকে, তো যে কারণে খুব একটা সমস্যা হয় না। আমাদের দেশে তো দীর্ঘ মানে সারিকে উপেক্ষা করে যাওয়ার সুযোগ আসলে নাই, অপেক্ষা করতেই হয়। এখানে রোগী যত সিরিয়াসই হোক না কেন, কারণ তার তো টাকা না থাকলে স্বাভাবিকভাবে উনি প্রাইভেটে যেতে পারছেন না, পাবলিক উনি ট্রিটমেন্টটা নেবেন এবং নিতে উনি অনেক ক্ষেত্রে বাধ্য। তো এই অবস্থায় আসলে আমাদের যে লাইনে দাঁড়ানো যে বিষয়টা, ওখান থেকে মুক্তির জন্য কি কি পথ আপনি আমার মনে হয় যে তুরস্ক থেকে শিক্ষা নিতে পারি আমরা? আমার মনে হয় যে আমাদের হসপিটালের সংখ্যা বাড়ানো দরকার। কারণ আপনি ঢাকা শহরের দিকে তাকান, কি পরিমাণ মানুষ আছে, অথচ ঢাকা শহরের ভেতরে কয়টা সরকারি হসপিটাল আছে? আমি তো ঢাকা মেডিকেল এদিকে ছাড়া খুব বড় কোনো সরকারি হসপিটাল দেখছি না যেখানে মানুষ যেতে পারে। হ্যাঁ, ঢাকা শহরে প্রচুর বেসরকারি হসপিটাল, কিন্তু আসলে ঢাকার ভিতরে যে পরিমাণ মানুষ সে পরিমাণ সরকারি হসপিটাল আছে কিনা? মানুষ যখন হসপিটালের সংখ্যা কম থাকবে, স্বাভাবিকভাবেই সেখানে সিরিয়াল বেশি থাকবে। আমাদের হসপিটালের সংখ্যা বাড়ানো দরকার। আচ্ছা, ইমার্জেন্সি হেলথ কেয়ার যেটা, ধরেন আমি অ্যাম্বুলেন্স চাচ্ছি, ইয়ারের দরকার পড়বে, এগুলো আসলে কতটা সাশ্রয়ী এবং কার্যকর কতটা? পাশাপাশি বাংলাদেশ এক্ষেত্রে আসলে মানে কোন কোন অবস্থানে আছে বা আমরা কী কী চ্যালেঞ্জগুলো পাড়ি দিচ্ছি? তুরস্কের হেলথ সেক্টর টোটালি 100% ফ্রি, এখানে সাশ্রয়ীর আর কোনো কথা নেই। আপনার কাজ শুধু আপনার ফ্যামিলির কেউ অসুস্থ হয়েছে, আপনি 185-এ ফোন দিবেন, সিচুয়েশনটা বলবেন, এরা কুইক সময়ের মধ্যে আপনাকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিবে, হসপিটালে নিয়ে যাবে এবং ইমার্জেন্সিতে ভর্তি করাবে, ডক্টর ঠিক করে দিবে তাকে কোথায় রেফার করতে হবে, হসপিটালে ভর্তি করাতে হবে কিনা, সেই বিষয়গুলো। তো এক্ষেত্রে ইন্স্যুরেন্সের কোনো বিষয় আছে কিনা ওখানে? তারা কিভাবে দিচ্ছে ফ্রি? এখানে ইন্স্যুরেন্সের বিষয়টা এভাবে করা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ক্ষমতায় আসার আগে, অর্থাৎ 2002 সালের আগে এই ইন্স্যুরেন্স সিস্টেমটা ছিল তুরস্কের সরকারি কর্মকর্তাদের জন্য। অর্থাৎ তুরস্কের সরকারি মেডিকেলের বেটার ট্রিটমেন্টটা পেত
তুরস্কের সরকারি ফার্স্ট ক্লাস কর্মকর্তারা। গ্যাজেটেড অফিসাররা, জি। ইন্স্যুরেন্সটা ছিল তাদের জন্য, যে তাদের চাকরি থেকে তাদেরকে একটা ইন্স্যুরেন্স প্রোভাইড করা হতো, সরকারি ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্সটা প্রোভাইড করা হতো এবং তারা এই ফেসিলিটিসটা ফ্রি পেত। কিন্তু এরদোয়ান 2003 সালে যেই হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রামের পলিসিটা নিয়েছে, সেখানে এটা উনি সর্বজনীন করেছে, অর্থাৎ সকল মানুষদের জন্য, সকল নাগরিকদের জন্য। এখন এটা কিভাবে হয়, যে কোনো ব্যক্তি সরকারি চাকরি করলে, ধরেন আমি তুরস্কের একটা সরকারি ইউনিভার্সিটির টিচার, আমার হেলথ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়ামটা, এটা আমার ইউনিভার্সিটি পে করবে প্রতি মাসে। পে করার কারণে আমি হসপিটাল থেকে সকল চিকিৎসা সুবিধা ফ্রি পাচ্ছি। যদি আমার কোনো অপারেশন হয়, বড় টেস্টের প্রয়োজন হয়, এটার যে এক্সট্রা খরচ হয়, সেই খরচটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। আর ইন্স্যুরেন্স কোম্পানিটা তুরস্কের কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটা কোম্পানি, যেটা হেলথ সেক্টরকেও কাভার করে। তো যে কারণে একটা হলো সরকারি কর্মকর্তাদের জন্য, আর একটা হলো বেসরকারি সেক্টরে প্রত্যেকটা বেসরকারি জবের জন্য এটা একটা মাস্ট, অবশ্য পালনীয় শর্ত, যে তার যে কর্মচারী তাকে হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে। হেলথ ইন্স্যুরেন্স ছাড়া কোনো জব নেই, যে কারণে বেসরকারি সেক্টরে যদি কেউ কাজ করে তাকে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স সে পাচ্ছে। আমাদের দেশে ধরেন সরকারি কর্মচারীরা, অফিসাররা যে সুবিধাটা পায়, বেসরকারি সেক্টরে তো এই ধরনের সুবিধা নেই, পেনশন নেই। কিন্তু তুরস্কে প্রত্যেকটা বেসরকারি অফিসারও কিন্তু পেনশন আছে, তার পেনশন আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে। এই দুটার বাইরে যারা আছে তাদের জন্য একটা চ্যালেঞ্জ। ধরেন একটা লোকের চাকরি চলে গেল, বা সে চাকরি থেকে রিজাইন দিয়েছে, সে কোনো জবে নেই, এই সময়টাতে তার কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কাজ করছে না। তখন সে নিজের খরচে চিকিৎসা সেবাটা নেবে। সেখানে এটা আবার বাংলাদেশের চেয়ে কিছু এক্সপেন্সিভ। হেলথ ইন্স্যুরেন্স কাভার না করলে তখন তার মেডিসিন কিনতে বেশি টাকা লাগবে, ডাক্তার দেখাতে বেশি টাকা লাগবে। এই সংখ্যাটা কেমন? এই সংখ্যাটা খুব বেশি না। তুরস্কে ধরেন যে অলমোস্ট সবাই জব করছে, তো 18 বছরের আগে সে তার বাবা বা তার মায়ের হেলথ ইন্স্যুরেন্সের বেনিফিটটা পাচ্ছে শিশু হিসেবে। 18 বছরের পর দেখা যাচ্ছে অলমোস্ট সবাই কোনো না কোনো জবে চলে যাচ্ছে। আমাদের ক্ষেত্রে মানে চ্যালেঞ্জগুলো কোথায় মনে করেন আপনি? বাংলাদেশে আমি যেটা মনে করি যে বাংলাদেশে পাবলিক হেলথের জায়গাটাতে একটা বড় প্রবলেম আছে। আমাদের দেশে যদি কেউ বড় ধরনের অপারেশনের প্রয়োজন হয়, অসুস্থ হয়, তাহলে তার সহায় সম্পদ সব বিক্রি করতে হয়। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী খুবই বিপদে আছে। তো এই জায়গায় আমাদের একটা সার্বজনীন হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম কিভাবে ইন্ট্রোডিউস করা যায়, এটা ভাবার সময় এসেছে, যাতে আমাদের টোটাল চিকিৎসা সেবাটা ফ্রি হয়, সত্যিকার অর্থে ফ্রি হয়। এবং আমাদের দেশে ধনী দরিদ্রের যে একটা বৈষম্য বা ব্যবধান, ঢাকায় আপনি দেখবেন 5 স্টার কোয়ালিটির হসপিটাল আছে, এটা এফোর্ড করতে পারছে শুধু উচ্চবিত্তরা। নিম্নবিত্তরা এখনও ঢাকা মেডিকেলের বারান্দায় শুয়ে থাকতে হচ্ছে। আপনাকে চ্যালেঞ্জ করছি যে তুরস্কের কোনো জায়গায় আপনি দেখবেন না কোনো রোগী বারান্দায় শুয়ে আছে। এবং তুরস্কের যে জিনিসটা আপনাকে মুগ্ধ করবে সেটা হলো সরকারি হসপিটাল মানে 5 স্টার হসপিটাল। আপনি এখন ইন্টারনেটে যান, ইউটিউবে সার্চ দেন, আপনি দেখবেন যে তুরস্কের এক একটা সরকারি হসপিটাল এক একটা 5 স্টার মানে হসপিটালের কোয়ালিটি। মানে সরকার হসপিটালগুলোকে এতটা সেবা দিয়েছে। আমি যে জিনিসটা বলতে চাই যে সাম্প্রতিক সময় ইরান ইসরায়েল যুদ্ধ হয়েছে, অনেকেই প্রশ্ন করে তুরস্ক সেখানে সরাসরি ইনভলভ হলো না কেন, বা তুরস্কের মিলিটারি দিক নিয়ে অনেকের অনেক আগ্রহ। আপনারা মুগ্ধ হয়ে যাবেন যে তুরস্ক তার নাগরিকদের জন্য, তার জনগণের জন্য কি পরিমাণ হেলথ সার্ভিস ইন্ট্রোডিউস করেছে, এবং কেন প্রেসিডেন্ট এরদোয়ান টানা 22 বছর ধরে ক্ষমতায়। কারণ তিনি তার নাগরিকদের 100% মেডিকেল সার্ভিস এনশিওর করেছেন। আচ্ছা, একটি বিষয় জাহিদ ভাই জানতে চাইব, সেটা হচ্ছে যে আমি ধরেন মানে আমাদের রোগীরা যদি হার্টের চিকিৎসা করার জন্য বা সার্জারির জন্য বাংলাদেশে যদি করে, অথবা পার্শ্ববর্তী দেশগুলোতে যদি যায় এবং তুরস্কে যদি যায়, খরচের মানে আসলে কেমন তারতম্য হবে? খরচের বিষয়টা দুটা ভাগে ভাগ করতে পারি। আপনি যদি তুরস্কের সরকারি হসপিটালে এনরোল হন তাহলে সেটার খরচ কম হবে। আপনি যদি তুরস্কের বেসরকারি হসপিটালে যান খরচ অবশ্যই বেশি হবে। এখানে খরচ বেশি হওয়ার দুটা কারণ আছে। একটা হলো বাংলাদেশ থেকে তুরস্কের দূরত্ব। আপনি যত সহজে ইন্ডিয়াতে যেতে পারেন বাই রোডে, ট্রেনে বা প্লেনেও, তুরস্কের কিন্তু প্লেন ফেয়ার বেশি, এক নম্বর। 2 নম্বর হলো তুরস্কের যে পেশেন্টরা আসে তাদের একটা বড় অংশ আসলে ইউরোপ আমেরিকা থেকে আসে। ইউরোপ আমেরিকার যে খরচ সেই তুলনায় তুরস্কের খরচটা কম। কিন্তু কেমন কম? 3 ভাগের 1 ভাগ
অন এন অ্যাভারেজ। অনেক বাংলাদেশি আমেরিকান আছে যারা আমেরিকান সিটিজেন, বাংলাদেশি, নিউ ইয়র্কে থাকে, আমাদের সাথে দেখা হয়। তারা দাঁতের চিকিৎসার জন্য তুরস্কে আসে, কারণ দাঁত ট্রান্সপ্লান্টের জন্য আমেরিকায় অনেক এক্সপেন্সিভ। সেই তুলনায় তুরস্কে কখনো 4 ভাগের 1 ভাগ, কখনো 3 ভাগের 1 ভাগ, বা কখনো আরও কম সুবিধায় তারা একটা দেশ দেখে যেতে পারে, ঘুরে যেতে পারে, কিছুদিন ভ্যাকেশন কাটিয়ে যেতে পারে, আবার ট্রিটমেন্ট নিয়ে যেতে পারে। তো বাংলাদেশের অনেক রুগীরাই কিন্তু তুরস্কে যাচ্ছে। সেই রুগীদের একটা বড় অংশ আসলে বিজনেসম্যান, যারা এটা এফোর্ড করতে পারে। আচ্ছা, এই দিক থেকে বাংলাদেশ যদি মনে করে যে ট্যুরিজমের জন্য আমরা আমাদের অবস্থান সক্ষমতা বৃদ্ধি করব, তাহলে কোন কোন দিকগুলো বাংলাদেশ আপনার মনে হয় যে সমৃদ্ধ করা জরুরি? কারণ এখানে রাষ্ট্রপ্রধান বা সরকারে যারা যাবে তাদের তো, আমি এরদোগানের শিক্ষা থেকে যদি ধরি, তাহলে হচ্ছে এটি একটি বড় মাইলফলক হয়ে যেতে পারে যে আসলে আমরা স্বাস্থ্য খাতটার জন্য, মানুষের স্বাস্থ্যর দিক থেকে প্রশান্তি দেওয়ার জন্য যদি পদক্ষেপগুলো নিতে পারি তাহলে অনেক কিছু হবে। তো এই রাজনৈতিক দলগুলোর কী কী প্রতিজ্ঞা এখানে হওয়া উচিত, এবং আমরা ট্যুরিজমের জন্য বাংলাদেশ কীভাবে উন্মুক্ত করতে পারি, কীভাবে পরিবেশ সৃষ্টি করতে পারি? এখন 1 নম্বর প্রশ্ন হলো যে আমাদের দেশ থেকেই কিন্তু রুগীরা হেলথ ট্যুরিস্ট হিসেবে অন্য দেশে যাচ্ছে। তাহলে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই রুগীদেরকে আটকানো, তাদেরকে আমাদের দেশেই বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা করা। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলেছি যে আপনার এই রাষ্ট্র যদি তার নাগরিকদের সবচেয়ে ভালো ট্রিটমেন্টটা দিতে পারে, এটার ইম্প্যাক্টটা কিন্তু সারা পৃথিবীতে পড়বে যে না, বাংলাদেশি নাগরিকরা এখানে ভালো ট্রিটমেন্ট পাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা পলিটিক্যাল কমিটমেন্টটা দেখতে চাই যে ধরেন একটা পার্টি খুব ভালো একটা পলিসি নিয়েছে, এই পলিসিটা রাষ্ট্রের জন্য ভালো, নতুন কোনো দল ক্ষমতায় আসলে এটাকে যেন কন্টিনিউ করে, কারণ চিকিৎসা খাতে একটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট দরকার। তো তুরস্কে যে জিনিসটা সম্ভব হয়েছে, যেহেতু একটা দল একটানা 4-5 বার ক্ষমতায় আছে, অর্থাৎ ইন্টারাপ্ট হয়নি। তারা যে পলিসিটা বাস্তবায়ন করতে চেয়েছে 2003 সালে শুরু করেছিল, সেটা 2011 সালের মধ্যে তারা ফার্স্ট ফেজ কমপ্লিট করে ফেলেছে। আবার 11 সাল থেকে যেই পলিসিটা তারা নিয়েছে 2023 সালের মধ্যে এটা কমপ্লিট করে ফেলেছে। এখন তাদের দেশের নাগরিকদের সকল সেবা দেওয়ার পর তাদের দৃষ্টি এখন বাইরে থেকে কিভাবে ট্যুরিজম আনবে। তা আমাদের সরকারের প্রথম প্রায়োরিটি আমাদের নাগরিকদের সেবাটাকে নিশ্চিত করা। এটা নিশ্চিত হলে বাইরে থেকেও রুগী আসা শুরু হবে। আমরা হাসপাতাল ভর্তি এবং সার্জারি সেবা তুরস্কে যেভাবে হচ্ছে এই বিষয়গুলো জানতে চাই। সরকারি হাসপাতালে ভর্তি প্রক্রিয়া কেমন? শয্যা প্রাপ্তির ক্ষেত্রে একজন রোগীকে কী কী চ্যালেঞ্জ পাড়ি দেওয়া লাগে? মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি প্রশ্নটা করছি, কারণ আমাদেরকে শয্যা পাওয়া, আমি যদি শয্যা পেতে চাই নিমসে, আমি যদি পেতে চাই ধরেন অর্থোপেডিক্স যে মানে নেটোর আছে, নেটোরে যদি যেতে চাই, আমার কিন্তু বেশ অনেক সময় অপেক্ষা করতে হবে। ওখানকার অবস্থাটা কেমন আসলে? আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, তাহলে আপনি বুঝবেন। তুরস্ক শীতের দেশ, সেখানে প্রত্যেকটা বাসায় কার্পেট বিছানো আছে। তা আমার বাসায়ও কার্পেট বিছানো আছে। তা আমার ওয়াইফ একটা সুই হারিয়ে ফেলেছে, কিন্তু সে আবার সেটা ভুলে গিয়েছে। ঘটনাক্রমে সেই সুইটা আমার পায়ে বিদ্ধ হয়েছে। তো আমি সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে গেলাম। তো প্রথমে আউটডোরে দেখিয়েছি, আউটডোর থেকে আমাকে রেফার করেছে এক্সপার্ট ডক্টরে। সাথে সাথে আমি এক্সপার্ট ডক্টর দেখাতে পেরেছি। ডক্টর এক্সরে করে সুইয়ের জায়গাটা ট্রেস করতে পেরেছে, এবং তিনি সাথে সাথে আমাকে অপারেশনের জন্য টাইম ঠিক করে দিয়েছে। এটা ছিল সকালবেলা, উনি দুপুরের পরে আমার অপারেশন করবে সেই কাগজে সাইন করে দিয়েছে। তখন সাথে সাথে একজন নার্স আমাকে হাসপাতালে ভর্তির জন্য একটা রুমে নিয়ে গিয়েছে। এখানে আমার আর কোনো কিছু করা লাগেনি, তারা ডিসিশন নিয়েছে আমাকে হসপিটালে ভর্তি করাবে। তারা আমাকে হসপিটালের রুম দিয়েছে, এবং আমি যেটা বলছি যে 5 স্টার হোটেলের মতো রুম, হসপিটালের রুমগুলো সরকারি হসপিটালের রুম। তো আমি কিছুক্ষণ রুমে ছিলাম। আমাকে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে যে ধরনের ড্রেস পরানো হয় সেটা পরিয়েছে, এবং দুপুরের পর ডক্টর সকালে আউটডোরে রুগী দেখেছে, দুপুরে অপারেশন থিয়েটারে আসবে। ডক্টর এসেছে, অপারেশন হয়েছে, আমাকে আবার আমার রুমে নিয়ে আসলো, এবং তারা আমাকে যে ট্রিটমেন্টটা দিল, তারা মনে করেছে আমার লং টাইম হসপিটালে থাকার প্রয়োজন নেই, আমি এখন বাসায় চলে যেতে পারি। তা আমার আত্মীয় স্বজনকে ফোন করেছে, তারা এসে আমাকে বাসায় নিয়ে গিয়েছে। এরপরে আমাকে আবার অবজারভেশনে রেখেছে, আমি আরও কয়েকবার হসপিটালে এসেছি। তো এই টোটাল প্রসেসের জন্য আমাকে কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়নি। কোথাও আমার বেড প্রাপ্তির জন্য সিরিয়ালে যেতে হয়নি, কাউকে ধর্ণা দিতে হয়নি। হ্যাঁ, তো এই সেম ঘটনাটা আমি কিন্তু ঢাকায় যে আপনার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ইউনিভার্সিটি, সেখানে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি একবার হসপিটালে ভর্তি হয়েছিলাম। তো
তো সেখানে আমার জন্য একটা হিউজ প্রেশার ছিল, আমি বেড পাবো কি না। আমি কয়েকদিন অপেক্ষা করেছি কোনো রুগী কবে চলে যাবে তারপরে আমার বেড পাওয়া, সেটা আবার কারো কাছে যেতে হবে কিনা, সুপারিশ নিতে হবে কিনা, আমার পরিচিত কেউ আছে কিনা। এই জিনিসগুলো টোটালি তুরস্কে নেই। আপনার প্রত্যেকটা নাগরিক সমান রাষ্ট্রীয় সুযোগ এবং অধিকার পাবে। এখানে কে প্রধান বিচারপতির আত্মীয়, কে অমুক নেতার ভাই, এটা দেখার কোনো সুযোগ নাই। সব কিছু অনলাইনে হচ্ছে এবং ডাক্তাররা আপনাকে আপন ভাইয়ের মতো সার্ভিসটা দিচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে জাহিদ ভাই একটু আমি আপনাকে থামাচ্ছি। আমাদের রোগীরা যখন দেশের বাইরে যায় তখন কিন্তু তারা এসে বলেন যে তাদেরকে খুব আলাদা করে, খুব চমৎকার করে সমীহ করা হয়েছে, তাদের কাজকামগুলো খুব সুন্দর করে দেখা হয়েছে। আসলে আমাদের অবজারভেশন হচ্ছে যে ওখানে আমাদের রোগীরা যখন দেশের বাইরে যাচ্ছে তখন তাদেরকে আলাদা করে দেখাই হয়। হয়তো তাদের রোগীদেরকে তারা অতটা সেবা দিতে পারছেন না। আপনি যখন ওখানে ট্রিটমেন্ট নিতে গেলেন, আপনি তো পরিচয় ওনারা জানতেই পারছেন আপনি কিন্তু একজন বাংলাদেশি। হেলথ ট্যুরিজমের অংশ হিসেবেই তারা আপনাকে বেটার সার্ভিসে দেওয়ার চেষ্টা করেছে কিনা, নাকি তাদের এভারেজ সার্ভিসটা এরকম? আসলে এখানে দেখুন, আমি কিন্তু তুরস্কে পার্মানেন্টলি আছি, আমি এমন না যে ট্যুরিস্ট হিসেবে তুরস্কে এসেছি। আচ্ছা, আমি কিন্তু তুরস্কের সোসাইটির একটা অংশ। আমি হয়তো তখন স্টুডেন্ট ছিলাম, তারা জানে যে আমি একজন ফরেন স্টুডেন্ট, কিন্তু আমি তুরস্কের রেগুলার মেডিকেল সার্ভিসগুলো পাচ্ছি। হেলথ ট্যুরিজমে যারা আসে তারা বেসিক্যালি প্রাইভেট হসপিটালগুলোতে যায়। তাদের জন্য বিশেষায়িত কিছু হসপিটাল আছে, কারণ আপনি জানবেন যে তুরস্কের ভাষা হলো তার্কিশ ভাষা। তুরস্কে ইংরেজি জানে এমন মানুষের সংখ্যা খুব বেশি না। তো সেই হসপিটালগুলোতে কয়েকটা ভাষা জানে এরকম ডক্টর এবং পার্সোনাল বা অফিসার প্রয়োজন। কারণ তুরস্কে কিন্তু শুধু ইংলিশ স্পিকিং পেশেন্ট আসে না, এখানে রাশিয়ান পেশেন্ট আসে, আরব পেশেন্ট আসে। তো সেই হসপিটালগুলোতে বিভিন্ন ভাষার মানুষ থাকে। কিন্তু তুরস্কের সাধারণ যে জেনারেল হসপিটাল, সেখানে এভরিথিং হলো তার্কিশ ভাষায়। তো আমি একজন সাধারণ তুরস্কের নাগরিকের মতোই অধিকার পেয়েছি, কমও না বেশিও না। ধন্যবাদ জাহিদ ভাই। আমরা জানতে চাই যে একজন রোগী ইলেকটিভ সার্জারি যেমন গল ব্লাডার, কোলন ক্যান্সার যদি করতে চায়, তাহলে এটার জন্য তাকে অপেক্ষা করতে হবে কিনা? আমাদের অনেক সিরিয়ালের প্রশ্ন আসে সরকারি হাসপাতালগুলোতে, যে অপেক্ষায় থাকেন 2 মাস পরে হবে, 1.5 মাস পরে হবে। ইএনটির জন্য একজন স্বজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম ইনস্টিটিউশনে, তেজগাঁও যেটা আছে নাক্ষণকলা ইনস্টিটিউট, সেখানে দেখা গেল যে 2.5 মাসের সিরিয়াল পাচ্ছে না। ওখানকার অবস্থাটা কেমন? এখানে স্পেশালি আমি যদি স্পেসিফিক্যালি যদি ক্যান্সার রোগীর কথা বলি, তুরস্কে ক্যান্সারের মতো বিশেষায়িত চিকিৎসাগুলোর জন্য আলাদা স্পেশালাইজড হসপিটাল আছে। এই চিকিৎসাগুলো সাধারণত সাধারণ হসপিটালগুলোতে হয় না। এটা শহরের বাইরে একটা নীরব জায়গায় এই হসপিটালগুলো আছে, যে কারণে তাদের একটা ডাটা আছে কি পরিমাণ মানুষ প্রতি বছর ক্যান্সার রোগী হিসেবে আসে। ক্যান্সার রোগীদের একটা অংশকে তারা হসপিটালে ট্রিটমেন্ট দেয়, আরেকটা অংশকে তারা বাসার মধ্যে ট্রিটমেন্ট দেয়, কিন্তু ডাক্তার অবজারভেশনে রাখে। তো আমার পরিচিত তুর্কিশ ফ্রেন্ডদের আত্মীয় স্বজন যারা ক্যান্সার আক্রান্ত হয়েছে, এরকম 2-1টা কেস আমি দেখেছি। তো আপনি যেই ধরনের সমস্যা বললেন, এরকম সমস্যা আমরা দেখিনি। সাধারণত হসপিটালে সিট আছে অ্যাভেলেবেল। আচ্ছা, সার্জারির জন্য সময় নির্ধারণের ক্ষেত্রে ক্লিনিক্যাল প্রায়োরিটাইজেশন স্কোরিং সিস্টেম, এটা আসলে কেমন? ওখানে কী ব্যবহারটা হয় তাদের সাথে? এখন সার্জারি তো আসলে বিভিন্ন রকমের সার্জারি আছে, এবং সব ধরনের সার্জারিতে সবসময় প্রেশার একরকম থাকে না। আবার সব দেশে মানুষের এক ধরনের অসুখ থাকে না, এক এক জায়গায় এক এক রকম। যেমন ধরেন আমি যদি স্কিনের কথা বলি, তার্কিতে স্কিন ডিজিজ প্রায় সময় হয়, বিশেষ করে শীতকালে, সেখানে সিরিয়ালটা একটু বেশি থাকে। আবার ধরেন সর্দি, কাশি, ঠান্ডা জাতীয় সমস্যা, এগুলো বেশি থাকে। তো আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স সার্জারির, আমি বলেছি যে আমার এটা সাথে সাথেই সার্জারি হয়েছে। তো অন্যান্য সেক্টরে সার্জারিতে আসলে খুব বেশি সিরিয়াল প্রয়োজন হয় আমি শুনিনি। আমার সরাসরি কোনো অভিজ্ঞতাও নেই যে কেউ অনেক দীর্ঘ সময় সিরিয়ালে অপেক্ষা করতে হয়েছে। সাধারণত 2-4 দিনের মধ্যে সিরিয়াল পাওয়া যায় আর কি। আচ্ছা, আমরা রেফারেল সিস্টেম মনিটরিং এবং রোগী যে ব্যবস্থাপনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুনবো, এখানকার অবস্থাটা কি জানার চেষ্টা করব। তুরস্কে রেফারেল পাথওয়ে কেমন? মানে ধরেন রুরাল টু আরবান, এরপরে হচ্ছে প্রাইমারি থেকে টারশিয়ারি পর্যন্ত যাওয়া, মানে এখানকার লিঙ্কিংটা কেমন থাকে? এটা কতটা শক্তিশালী? বাংলাদেশ এখান থেকে কী শিক্ষা নিতে পারে? 1 নম্বর বিষয় হলো যে তুরস্ক সম্পর্কে যে জিনিসটা আপনি শুনলে অবাক হবেন, তুরস্কে কিন্তু 80% বা 85% মানুষ শহরে বাস করে। অর্থাৎ গ্রাম শহর আলাদা এইরকম বাইনারি তুরস্কে খুব কম। তুরস্কের বেশিরভাগ মানুষই কোনো না কোনো শহরে বাস করে। সেই শহরটা প্রত্যন্ত এলাকায় হলেও সেটা শহর। এবং তুরস্কের যেটা গ্রাম,
সেখানে আপনি গেলে এটাকে আপনার কাছে আর গ্রাম মনে হবে না। আপনি দেখবেন যে গ্রামের মধ্যে পাকা রাস্তা আছে, প্রত্যেকটা বাড়ি হলো দোতলা বাড়ি, এক একটা কৃষকের 2-3টা করে গাড়ি আছে। একটা তার হয়তো টয়োটা গাড়ি আছে ফ্যামিলির পরিবহনের জন্য, তার আরও 2-3টা গাড়ি আছে, ট্রাক্টর, বিভিন্ন ধরনের মেশিন। তুরস্কের এগ্রিকালচার অনেক বেশি মেশিনারাইজ। তো যে কারণে তুরস্কে যারা গ্রামে বাস করে তারাও শহরের কাছাকাছি এলাকায় গ্রামগুলো খুব একটা বৈষম্যের কোনো কিছু আমি দেখিনি। তুরস্কের গ্রামের ভেতরেও কিন্তু এই ফ্যামিলি হেলথ সেন্টারগুলো রয়েছে। ধন্যবাদ। পেশেন্ট ট্র্যাকিং সিস্টেমটা আসলে ওখানে ডিজিটাল কিনা, কিভাবে নিজের রেকর্ড একজন রোগী তার রিপোর্ট, প্রেসক্রিপশন এগুলো ম্যানেজ করে? প্রত্যেকটা রুগীর নামে একটা করে অ্যাকাউন্ট আছে। এই রুগী তার সমগ্র জীবনে যতবার ডক্টরের কাছে গিয়েছে, যতটি টেস্ট হয়েছে, যত ধরনের ট্রিটমেন্ট পেয়েছে, সব কিছুর রেকর্ড এই ই-নেভিস সিস্টেমে আছে। এবং যে কোনো ডাক্তারের কাছে গেলেই সে কিন্তু ই-নেভিস সিস্টেম থেকে এই রুগীর সব রেকর্ড দেখতে পাচ্ছে এবং রুগী নিজেও দেখতে পাচ্ছে। এখানে ইন্টারেস্টিং যে বিষয়টা, এটা কিন্তু দেখতে পারবে না বাংলাদেশের বিভিন্ন মেডিকেল মানে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর যারা স্টাফ আছে, যারা হাসপাতালের সামনে তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকে, তাদের প্রেসক্রিপশন দেখার কোনো সুযোগ নেই। প্রেসক্রিপশন ডাক্তার দিবে এবং সেই প্রেসক্রিপশন সোজা ফার্মেসি থেকে যারা জব করছে তারা দেখতে পারবে তাদের কম্পিউটার সিস্টেমে। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, তুরস্কের প্রত্যেকটা ফার্মেসি কিন্তু একটা অনলাইন সার্ভারের মধ্যে চলে। অর্থাৎ ডাক্তার যে ওষুধটা দেয়, প্রেসক্রিপশনটা, এটার কোনো লিখিত কাগজ নেই। সে কম্পিউটারে একটা মানে মেডিসিন প্রেসক্রিপশন দিয়েছে, তো এটাকে একটা কোড নাম্বার দেবে শুধু রুগীর কাছে। রুগী কোড নাম্বারটা ফার্মেসিতে দেখাবে, এই কোড নাম্বার অনুযায়ী এবং তার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে সে সার্ভার থেকে দেখবে তাকে কি ওষুধ দেওয়া হয়েছে। এখানে মধ্যস্থ ভোগী কারো পক্ষে দেখার সুযোগ নেই যে কোন কোম্পানির কোন ওষুধটা দিয়েছে, আমাদের কোম্পানির ওষুধটা দিয়েছে কিনা। এই শ্রেণীটাই তুরস্কে নেই। আচ্ছা, এইটা যে ব্যবস্থাপনা, মানে যে আমাদের যে কালচারটি আছে আর কি, ব্যাড প্র্যাকটিস হচ্ছে এখানে, এটা আসলে রোগীদের জন্য কতটা ক্ষতির, বা এটা ক্ষতি করছে কিনা আসলে রোগীদের? আমি তো মনে করি ভয়ঙ্কর ক্ষতি করছে। কারণ হলো, আমি যেটা প্রথমেই আজকের অনুষ্ঠানে বলেছি যে বাংলাদেশের মানুষের ওষুধ খাওয়ার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে। কারণ ওষুধ কোম্পানিগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা, যে ডক্টরদের কাছে তাদের ওষুধটা দেখানোর জন্য, এবং ডক্টররা প্রচুর ওষুধ লেখছে। এখানে একটা বিশাল সিন্ডিকেট তৈরি হয়েছে। তো এই সিন্ডিকেটটা আমার কাছে মনে হচ্ছে তুরস্কে খুব কম। আমার 3য় সন্তান হয়েছে তুরস্কে, তো তারপর আমার প্রথম 2টি সন্তান বাংলাদেশে হয়েছে। বাংলাদেশি ডক্টররা যে পরিমাণ ওষুধ লিখেছে, আমি অপেক্ষা করছিলাম যে আমার 3য় সন্তানের পর হয়তো আমার ওয়াইফের জন্য এরকম 1 বক্স ওষুধ লিখে দিবে বা প্রয়োজন হবে। তারা মাত্র 2টা ওষুধ দিয়েছে। আমি তো অবাক যে আপনি কেন আর ওষুধ দিচ্ছেন না। আর ওষুধের তো প্রয়োজন নেই, এই 2টা ওষুধ এনাফ। তার শরীরের ভেতরে যে ইমিউনিও সিস্টেম, এটা অটোমেটিক্যালি তাকে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে আসবে। অতিরিক্ত ওষুধ কেন খাবে, কেন দেবে? আচ্ছা, এক্ষেত্রে মানে তুরস্কের নাগরিকদের সচেতনতা এবং তাদের স্বাস্থ্য জ্ঞান, বাংলাদেশের নাগরিকদের সচেতনতার কিছুটা ঘাটতি বা তাদের স্বাস্থ্য জ্ঞানের যে কিছুটা ঘাটতি, এইটাও ভেরি করে কিনা স্বাস্থ্যের মানে ক্ষেত্রে ওষুধ সেবনের বেলায়? অবশ্যই। এখানে আমি যদি ঢাকা শহরের কথা বলি, আপনি ঢাকা শহরে শান্তিতে হাঁটবেন, দৌড়াবেন এমন জায়গা কোথায়? রমনা পার্কের বাইরে ভালো কোনো পার্ক নেই। হয়তো ধানমন্ডির লেক আছে, ওদিক থেকে গুলশান, উত্তরাতে কিছু লেক আছে, কিন্তু সাধারণ ঢাকাবাসীরা কিন্তু হাঁটার, তাদের সুস্থতার জন্য যে ব্যায়াম করার, সেটা সুযোগ খুব কম পাচ্ছে। এখানে আমরা যদি তুরস্কের সাথে কম্পেয়ার করি, তুরস্ক এমন একটা পলিসি নিয়েছে মানুষ যেন অসুস্থ কম হয়। তার ফিজিক্যাল ফিটনেসের জন্য প্রত্যেকটা বড় শহরে একটা বিশাল করে মিল্লাত বাহচেসি আছে তুর্কিশ ভাষায়, ইংরেজিতে এটা হলো ন্যাশনাল পার্ক। বিশাল পার্ক রয়েছে, সেই পার্কে আপনি ফ্যামিলি সহ যাওয়া অনেক বড়, রমনা পার্কের চেয়ে অনেক বড়, এবং সেখানে অনেক ধরনের ইকুইপমেন্ট আছে, অ্যাক্টিভিটিস আছে। বাচ্চারা এখানে বা ফ্যামিলি, স্বামী স্ত্রী, তারা খুব সুন্দর সময় কাটাতে পারবে তাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দুটার জন্য। 2 নম্বর হলো, প্রত্যেকটা মহল্লায় বা এলাকায় শিশুদের জন্য বড় পার্ক আছে, এবং শিশু পার্কে দৌড়াদৌড়ি, ছোটাছুটি করার একটা জায়গায় স্পেস আছে, যেটা আমি ঢাকায় খুবই মিস করি। আমি যখন কখনো কল্পনা করি আমি বাংলাদেশে রিটার্ন করব, আমি ভাবি যে আমার শিশুরা, সন্তানরা কোথায় হাঁটবে, কোথায় খেলবে, কোথায় দৌড়াবে। হ্যাঁ, এবং আমি ঢাকায় এসে সকালে হাঁটার জন্য জায়গা পেতে আমার খুব
কষ্ট হয়, কারণ এখানে ধুলাবালি মুক্ত সুন্দর হাঁটার জায়গা আসলে খুব বেশি নাই। আমাদেরকে সুস্থ থাকতে হলে হাঁটার কোনো বিকল্প নাই, হাঁটতে হবে, দৌড়াতে হবে। আমাদের রেফারেল সিস্টেমটা আমরা এখন সূচনাই করতে পারি সেই অর্থে, কার্যকর অর্থে। মানে তুরস্ক থেকে আমরা আসলে এটা মানে কিভাবে লেসন পেতে পারি? তুরস্কে কিন্তু একটা ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রয়েছে, যেখানে প্রত্যেকটা মহল্লাতে একটা করে আইলে সালিক মার্কেজ বা কমিউনিটি ক্লিনিক আছে। সেটা আবার কানেক্টেড তার সিটির হসপিটালের সাথে। যদি ডাক্তার এখান থেকে সার্ভিসটা না দিতে পারছে, সে রেফার করছে বড় হসপিটালে। কিন্তু আপনি দেখুন যে বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে আসলে সেরকম কোনো নেটওয়ার্ক আছে কিনা যে আমি আমার গ্রাম থেকেই ডাক্তার দেখাতে পারবো, না পারলে উপজেলা সদরে যাব। আমাকে কিন্তু প্রথমেই উপজেলা সদরে যেতে হচ্ছে। তো আসলে তো আমাদের ওইরকম আমি ইন্টিগ্রেটেড কোনো সিস্টেম দেখছি না যে রুট লেভেল পর্যন্ত আমাদের সার্ভিসটা যাচ্ছে। তো ফার্স্ট টাইম আমাকে যেতে হচ্ছে মানে এমবিবিএস ডাক্তার যে উপজেলা কমপ্লেক্সে আছে অথবা তারপরে জেলায় যেতে হচ্ছে। আমাদের রুগীদের একটা বড় অংশই আসলে ঢাকায় ভিড় করতেছে। আচ্ছা, একটু চলে যাব স্বাস্থ্যনীতি এবং সরকারি যে কাঠামোগুলো আছে আর কি, সেই বিষয়টা জানবো। তুরস্ক কীরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে? তুরস্কের স্বাস্থ্যনীতি নির্ধারণে কী ধরনের প্রতিষ্ঠান কাজ করে? যেমন আমাদের হেলথ মিনিস্টার কাজ করে বাংলাদেশে, ওখানকার প্রতিষ্ঠানগুলো আসলে কেমন বা স্ট্রাকচারটা কেমন? তুরস্কেও একই অবস্থা। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যের বিষয়গুলো দেখে, কিন্তু এখানে কর্মসংস্থান মন্ত্রণালয় কানেক্টেড। কিভাবে কানেক্টেড? আমি যেটা বলেছি যে তুরস্কের হেলথ ইন্স্যুরেন্স সিস্টেমটা আসলে কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটা প্রকল্প। বাংলাদেশেও ধরেন যে সাধারণ বীমা কর্পোরেশন নামে একটা প্রতিষ্ঠান আছে বা ছিল, কতটুকু অ্যাক্টিভ আমি জানি না। তো তুরস্কের এটা খুবই শক্তিশালী, বড়, অ্যাক্টিভ একটা প্রতিষ্ঠান। তুরস্কের প্রায় সব নাগরিক তার হেলথ ইন্স্যুরেন্সটা কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আসছে, অর্থাৎ হসপিটালের পেমেন্টটা আসছে কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে, আর সে সার্ভিসটা পাচ্ছে হেলথ মিনিস্ট্রিতে। তো তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় তার সবগুলো হসপিটাল, তার কমিউনিটি ক্লিনিক, টোটাল সিস্টেমটা দেখভাল করে, এবং তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় তার পলিসিটা ঠিক করে। তাদের পলিসি তৈরি করার প্রতিষ্ঠান আছে, বিভিন্ন আলাদা আলাদা প্রতিষ্ঠান রয়েছে। আচ্ছা, হেলথ রিফর্ম মানে কবে থেকে শুরু হয়েছে এবং এটা আসলে নাগরিকদের উপর কীভাবে প্রভাব ফেলছে, কতটা প্রভাব ফেলছে? রিসেন্ট যে হেলথ রিফর্মটা আমি আপনাকে বলেছি, 2003 সালে তুরস্কের এরদোয়ানের দল আক পার্টি ক্ষমতায় আসার পর তারা একটা বড় ধরনের হেলথ রিফর্ম প্রোগ্রাম হাতে নিয়েছে। এবং আমরা যেটা মনে করি যে বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, বাংলাদেশের সাধারণ মানুষের একটা পারসেপশন যে ইসলামী দল ক্ষমতায় আসলে মনে হয় ইসলামী শরিয়া বাস্তবায়ন করবে। শরিয়া মানে হলো হাত কাটা, পা কাটা, বিভিন্ন ধরনের ভয়ঙ্কর জিনিস যেটা দেখানো হয় মিডিয়াতে। কিন্তু তুরস্কে আপনি এরদোয়ানকে যদি বলেন, এরদোয়ান একটা ইসলামী আন্দোলন করা ব্যক্তি, ইসলামী রাজনীতির মাধ্যমেই এসেছে ক্ষমতায়। তারা তুরস্ককে একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে পরিণত করেছে। মানুষের দোরগোড়ায় বিভিন্ন সুবিধাগুলো, সুযোগগুলোকে দিয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় রিফর্মটা করেছে হেলথ সেক্টরে। ক্ষমতায় এসেছে 2002 সালের নভেম্বরের 3 তারিখ, এবং 2003 সালেই তারা তাদের পলিসিটা জাতির সামনে উপস্থাপন করেছে। অর্থাৎ তাদের হিউজ ব্যাকগ্রাউন্ড স্টাডি ছিল, তারা আগে থেকে জাতির জন্য পলিসি ঠিক করছিল যে আমরা ক্ষমতায় আসলে কি কাজ করব। এবং সেখানে তারা দেখিয়েছে যে এই দেশের সরকারি চিকিৎসা শুধু এলিট ক্লাসের জন্য না, শুধু সরকারি অফিসারদের জন্য না, এটা সবার জন্য সমান করা হবে। তাদের এই পলিসির একটা ছিল যে সবার জন্য ইন্স্যুরেন্স ব্যবস্থা করা, আর একটা ছিল যে পুরনো ঘুণে ধরা হসপিটালগুলোকে ভেঙে নতুন মডার্ন হসপিটাল তৈরি করা, সব ধরনের লেটেস্ট ইকুইপমেন্ট ব্যবস্থা করা এবং এটাকে ফ্রি করে দেওয়া। এবং মেডিসিনের যে বিষয়টা, ঔষধ, এটাকে কম মূল্যে মানুষের কাছে পৌঁছানো। এইখানের হেলথ ইন্স্যুরেন্সের আওতায় কিন্তু ওষুধটা রয়েছে। যাদের হেলথ ইন্স্যুরেন্স আছে তারা ভর্তুকি মূল্যে ওষুধ পায়, অর্থাৎ ওষুধ কিনতে যেও পকেট খালি হচ্ছে না নাগরিকদের। আচ্ছা, পাবলিক প্রাইভেট কোঅর্ডিনেশন কাজ কীভাবে, কেমন কাজ করে ওখানে? কোনখানে বেসরকারি খাত শক্তিশালী, কোথায় দুর্বল? এখানে বেসরকারি খাতও গত 15-20 বছরে ব্যাপক বড় হয়েছে। তো সাধারণত প্রত্যেকটা শহরে সরকারি হসপিটাল আছে, পাশাপাশি কিছু বেসরকারি হসপিটাল আছে। আমার মনে হয় বেসরকারি হসপিটালের দিকে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। আমাদের উপজেলার কথা যদি বলি, আমি দেবিদ্বারের সন্তান, কুমিল্লার দেবিদ্বার। আমাদের উপজেলার সদর হসপিটাল আছে একটি, কিন্তু আশেপাশে হয়তো 10-15টি প্রাইভেট হসপিটাল আছে। তুরস্কে সেই তুলনায় প্রাইভেট হসপিটালের সংখ্যা কম। প্রাইভেট হসপিটালে কারা যায়? যারা ধরেন যে সমাজের একটু উচ্চবিত্ত মানুষ, তারা যায়।
দ্বিতীয়ত কেউ যদি মনে করে যে না তার ইমিডিয়েট চিকিৎসা দরকার কিন্তু তার হয়তো 2-3 দিন অপেক্ষা করতে হচ্ছে সরকারি হসপিটালের সিরিয়ালে, সে প্রাইভেট হসপিটালে যায়। আবার প্রাইভেট এবং পাবলিক হসপিটালের মধ্যে একটা কোঅর্ডিনেশন আছে। কেমন, আমাদের বাংলাদেশে একজন ভাই যার সন্তান হয়েছে, তার সন্তানের জন্য বিশেষ একটা চিকিৎসা দরকার, যেটা সরকারি হসপিটালে এই সিটটা খালি নেই। তখন সরকারি হসপিটাল তাকে একটা প্রাইভেট হসপিটালে পাঠিয়েছে, সেখানে প্রায় 14 দিন ছিল। তার সব খরচ কিন্তু সরকার বহন করেছে, কারণ এটা সরকারি সার্ভিসেরই একটা অংশ। পেমেন্টটা সরকারি ইন্স্যুরেন্স থেকে ওই প্রাইভেট হসপিটালকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা একটু শুনবো খরচ, বিমা এবং সার্বজনীন স্বাস্থ্যসেবা যেটা আছে, এই বিষয়গুলো জানতে চাই। তুরস্কে নাগরিকদের চিকিৎসার জন্য, নাগরিকদের জন্য চিকিৎসার খরচ আসলে কতটা সরকার বহন করে? আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটা আছে, এটা কত শতাংশ? আমি যদি বলি যে তুরস্কের সরকারি হসপিটালে ডাক্তার দেখানো, টেস্ট, অপারেশন টোটালি 100% ফ্রি। খরচটা হয় শুধু ঔষধ কেনার ক্ষেত্রে। সেই ঔষধের প্রাইসটাও আবার ভর্তুকি মূল্য। জি, হেলথ ইন্স্যুরেন্স এটার একটা অংশ বহন করে। অন অ্যান অ্যাভারেজ 40% হেলথ ইন্স্যুরেন্স বহন করে, 60% আমাকে দিতে হয়। তবে এটা সব ওষুধের ক্ষেত্রে না। আমি যদি ডায়াবেটিস পেশেন্টের কথা বলি, এরকম কিছু সিরিয়াস ওষুধের ক্ষেত্রে সরকার 95% বহন করে। আপনি ধরেন 100 টাকা যদি একটা ট্যাবলেট হয় প্যাকেট, আপনি শুধু 5 টাকা দিয়ে ওষুধ নিয়ে যাবেন, 95 টাকাই কিন্তু সরকারি ইন্স্যুরেন্স কাভার করবে। তারপরে আপনার ক্যান্সারের মতো চিকিৎসা, এগুলো টোটালি ফ্রি এবং সরকারি স্পেশালিস্ট হসপিটালে এই ট্রিটমেন্টটা দেয়। এবং শুধু ট্রিটমেন্টটা দেয় না, যেই ক্যান্সার পেশেন্টরা বাসায় থেকে ট্রিটমেন্ট নেয়, তাদের বাসায় সরকারি হসপিটাল থেকে স্টাফরা যে তার ট্রিটমেন্টটা দিয়ে আসে বা করিয়ে আসে, অর্থাৎ সার্ভিস বাসায় চলে আসে। বাংলাদেশে যে যে বিষয়গুলো বললেন, এরদোগান আসলে আগের থেকে কিছু বিষয় হোমওয়ার্ক করেছে এবং সেই বিষয়গুলো তারা ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করেছে এবং ক্ষমতা গ্রহণের কম সময়ের মধ্যেই তারা বিষয়টা অ্যানশিওর করতে পেরেছে। বাংলাদেশে যারা ক্ষমতায় আসতে চায়, তারা আসলে এই বিষয়গুলো কীভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারে, তাদের চিন্তা আসলে বিষয়গুলো কীভাবে আনা দরকার, নাগরিকদের সাথে তাদের কমিটমেন্টটা আগে থেকে তারা কীভাবে করতে পারে, সেট করতে পারে? আপনি দেখবেন যে বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টিগুলো, তারা ইলেকশনের সময় অনেক বেশি পলিটিক্যাল ডিবেট বা আইডিওলজিক্যাল ডিবেট নিয়ে কথা বলে, কিন্তু আমাদের নাগরিকদের জন্য সত্যিকার অর্থে তারা ক্ষমতায় গেলে কি ধরনের সেবা দিবে, বাংলাদেশের চিকিৎসা খাতের কথাই যদি বলি, স্পেসিফিক আপনি কোনো দলের কোনো কমিটমেন্ট দেখেন কিনা। আমি যদি নাম ধরে বলি, বিএনপি কী করবে, জামাত ইসলামী কী করবে, এনসিপি কী করবে, আমি খুব বেশি ডিটেলস কোনো প্ল্যান দেখছি না। হ্যাঁ, বিএনপি 32 দফা একটা দেখিয়েছে, সেখানে হেলথ সেক্টরে আসলে তারা কতটুকু স্টাডি করেছে, কতজন ডক্টরকে অ্যাসাইন করেছে যে তোমরা একটা পলিসি তৈরি করো। জামাত সংশ্লিষ্ট যে ডক্টররা আছে, তারা একসাথে বসে কোনো পলিসি তৈরি করছে কিনা, কারণ একটা পলিসি কিন্তু ওভারনাইট তৈরি করা যাবে না। আবার এক্সপার্টদের সাজেশন ছাড়া একটা পলিসি তৈরি করা যাবে না। মেডিকেল পলিসি তৈরি করতে হলে মেডিকেল এক্সপার্ট প্রয়োজন হবে, ডক্টর প্রয়োজন হবে, এবং এই সেক্টরের যে প্রবলেমগুলো এটা বুঝবে ডক্টররা অথবা এই বিষয়ের এক্সপার্টরা। তো সেটার জন্য একটা দীর্ঘ দিনের স্টাডি প্রয়োজন। পলিটিক্যাল পার্টিগুলোর পলিটিক্যাল মুভমেন্ট থাকবে, সরকারি ধরেন দল, বিরোধী দল, আন্দোলন, এগুলো চলবে, কিন্তু একটা থিঙ্ক ট্যাঙ্ক থাকা উচিত যারা কন্টিনিউয়াস লং টাইম বেসিসে রাষ্ট্রের জন্য পলিসি তৈরি করবে। তাহলে তারা ক্ষমতায় আসলে ইমিডিয়েট সেই পলিসিটা বাস্তবায়ন করতে পারবে। নতুবা কিন্তু ক্ষমতায় আসলে হঠাৎ করে তারা বিপদে পড়বে যে আসলে তারা কি করবে, কোথায় করবে, কি কাজ করবে। আচ্ছা, তুর্কি সোশ্যাল সিকিউরিটি সিস্টেম, এটা তারা কিভাবে স্বাস্থ্য বীমা পরিচালনা করে শুনবো। এখন তুরস্কের সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের দুটা ধাপ আছে। একটা প্রতিষ্ঠান হলো শুধুমাত্র মেডিকেল হেলথ নিয়ে কাজ করে, সালিক সিগোর্তা বলে, অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স। আরেকটা হলো গেনেল সালিক সিগোর্তা, অর্থাৎ জেনারেল হেলথ ইন্স্যুরেন্স, যেটা শুধুমাত্র মেডিকেল ইন্স্যুরেন্স না, এটা পেনশনটাকেও একসাথে করে। অর্থাৎ তুরস্কের কোনো নাগরিক চাকরি করার একটা নির্দিষ্ট সময় পর সে পেনশনে যাবে, পেনশনের সে কী সুবিধা পাবে সেই বিষয়টাও এখান থেকে নির্ধারণ হয়। তো এই বিষয়টা আসলে প্রত্যেকের চাকরির সাথে, জবের সাথে প্রতি মাসে যে একটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়া হয়, এই প্রিমিয়ামটা থেকেই আপনার হেলথ ইন্স্যুরেন্স বা তার সোশ্যাল সিকিউরিটির এই টাকাটা জমা হয়, এবং সরকারও এখানে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করে, তার টাকাটাকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনেক প্রজেক্ট আছে, তো যাতে করে তুরস্কের একজন মানুষ পেনশনে গেলে সে বাকি জীবন নিরাপদে তার
খরচটা বহন করতে পারে সেটার ব্যবস্থা করে। এক্ষেত্রে মানে সব নাগরিকই স্বাস্থ্য বিমার আওতায় পড়ে কিনা, পাশাপাশি প্রবাসী যারা বা অন্য দেশের যারা আছেন এবং অনিবন্ধিত যারা আছেন তারাও সেবাটা পাচ্ছেন কিনা? প্রথমত তুরস্কের সকল নাগরিক তুরস্কের সকল সরকারি হসপিটাল থেকে সমান সুযোগ সুবিধা পাবে। দ্বিতীয়ত হলো যারা তুরস্কের নাগরিক না তাদেরকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হলো যারা ট্যুরিস্টরা আসে বা বিভিন্ন মানুষ তুরস্কের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, তাদেরকে তো একটা ইন্স্যুরেন্স থাকে, তারাও সরকারি হসপিটাল থেকে চিকিৎসা সেবাটা পায়। এর বাইরে যারা অবৈধ প্রবাসী, ধরেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে তুরস্কের ভেতর দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে, অথবা সিরিয়ান যারা, তাদের জন্য তুরস্ক আলাদা কিছু ক্লিনিক তৈরি করে রেখেছে। সেখানে তারা তাদের পাসপোর্ট নম্বর দেখিয়ে তারা বিনামূল্যে ডক্টর দেখাতে পারবে এবং ঔষধের একটা অংশ তাদেরকে বিনামূল্যে দেওয়া হয়, বাকিটা হসপিটাল মানে ফার্মেসি থেকে নিতে হয়। তো কারো যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে তখন ফার্মেসি থেকে তার ঔষধের দামটা স্বাভাবিকভাবেই বেশি হয়, অন এন অ্যাভারেজ 3 গুণ বেশি হয়। আচ্ছা, বাংলাদেশে আমাদের যে পকেটের খরচ ট্রিটমেন্ট করতে গিয়ে 67% মোটামুটি, তো এটা আসলে তুরস্কে এই সমস্যা কীভাবে সমাধান করে, এটা আলোচনা ইতিমধ্যে অনেক এসেছে। আবার একটু বলবেন যে আমরা যে আসলে খরচটা করছি, আমাদের পকেটের খরচ আসলে কিভাবে কমানো যায় ট্রিটমেন্ট করতে গিয়ে, ওটার আলোকে যদি বলেন। আমার মনে হয় যে আপনার সরকারকে তো হিউজ পরিমাণ ভর্তুকি দিতে হয়, বাংলাদেশ সরকারও ভর্তুকিটা দেয়। তো এটাকে যদি একটা হেলথ ইন্স্যুরেন্সের আওতায় আনা যায় তাহলে এই চাপটা সরকারের উপর বা বাজেটের উপর পড়বে না। এটা জনগণের টাকাই জনগণের চিকিৎসাটা হবে, আবার জনগণ সব কিছু বিনামূল্যে পাবে। সেক্ষেত্রে আমাদের সরকার, আমাদের পাবলিক পলিসি যারা নির্ধারণ করে, তারা বিভিন্ন দেশের হেলথ পলিসিগুলো দেখতে পারে, আমেরিকান হেলথ পলিসি, তুরস্কের অন্যান্য দেশের, এবং সেগুলো কম্বাইন স্টাডি করে একটা পলিসি তৈরি করতে পারে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আমাদের জাতির জিডিপি কত বাড়লো, আমাদের মাথাপিছু আয় কত বাড়লো, তার চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জাতি কতটা ফিট, কতটা সুস্থ, তার উপর সেই ইন্ডিকেটর দিয়ে আসলে বোঝা যাবে আমরা জাতি হিসেবে কতটা সামনে এগোচ্ছি। শুধুমাত্র বেশি বেশি ওষুধ খাওয়াই কিন্তু একটা জাতির সুস্থতার লক্ষণ নয়। আমাদেরকে একটা সুস্থ সবল জাতি তৈরি করার জন্য আমাদের হেলথ পলিসিকে নতুন করে সাজানোর প্রয়োজন রয়েছে। স্বাস্থ্য খাতে এমন 3টি ইতিবাচক দিক আপনি একটু বলবেন। অনেকগুলো দিকই বলেছেন যেগুলো বাংলাদেশ অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে। এমন 3টি কথা শুনতে চাই যেটা আসলে আমাদের পক্ষে সম্ভব, যে চাইলে আগামীকাল থেকে অথবা আগামী সপ্তাহ থেকে সেটা বাস্তবায়ন সম্ভব। একটা হতে পারে যে আমাদের একটা নাভিজের মতো একটা অনলাইন সার্ভার বা সিস্টেম থাকা উচিত, যেখানে প্রত্যেকটা রোগীর পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে এবং সেখানে সে তার সকল হসপিটালের টেস্ট এভরিথিং থাকবে। আমাদের দেশে দেখা যায় যে একটা রুগী একটা টেস্ট যতবার যত ডাক্তারের কাছে যায়, প্রত্যেকটা ডাক্তার তাকে আলাদা ক্লিনিক থেকে একই টেস্ট করতে দেয়। তাহলে এই টেস্ট বাবদ রুগীর যে অতিরিক্ত পকেট কাটা হচ্ছে, এই জায়গাটা থেকে মানুষ নিস্তার পাবে এবং একজন ডক্টর একটা সিস্টেমেই তার সকল কিছু সেভ থাকবে, তার প্রেসক্রিপশন হারিয়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না। দ্বিতীয়ত যে আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের একটা হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম দরকার। বাংলাদেশের মানুষও বিভিন্ন আলাদা আলাদা প্রাইভেট ইন্স্যুরেন্সে প্রচুর টাকা খরচ করে এবং এই টাকাগুলো অনেক সময় বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো লুপাট করে, এর অনেক নজির রয়েছে। সেক্ষেত্রে সরকার যদি ডিসিশন নেয় বাংলাদেশের সাধারণ বীমা কর্পোরেশনকে শক্তিশালী একটা ট্রান্সপারেন্ট বডিতে পরিণত করবে, এটা সম্ভব। তৃতীয়ত বাংলাদেশের হসপিটালগুলোর সার্ভিস বাড়ানো, আমাদের হসপিটালের সংখ্যা বাড়ানো। আমরা যদি ঢাকার মতো একটা মহানগরীর কথা বলি, পৃথিবীতে ঢাকার মতো এত বড় শহর খুব বেশি নেই, জনবহুল। তো সেখানে আমাদের আসলে প্রয়োজনীয় হসপিটাল আমি দেখি না। আমাদের হসপিটালের সংখ্যা বাড়ানো উচিত, হসপিটালের সার্ভিস বাড়ানো উচিত, তাহলে অন্তত সরকারি হসপিটাল থেকে অনেক বেশি মানুষ সার্ভিস পাবে। আচ্ছা, টেস্টের কথা আপনি বলেছেন যে আমি এই হাসপাতাল টেস্ট করালাম, করানোর পরে এই পরীক্ষাটা হয়তো অন্য হাসপাতাল যাওয়ার পরে আবার আমার টেস্টটা করতে হচ্ছে, মানে এটা বাংলাদেশ কেন হচ্ছে? এখান থেকে বের হওয়ার উপায় কি আসলে? এটা টোটালি একটা বিজনেস। আমার গতবার 2023 সালে আমি বাংলাদেশে এসেছিলাম, আমার ছেলের পেট ব্যথা, ছোটোখাটো একটা বিষয়, আমি উপজেলা ক্লিনিকে গেলাম, সরকারি হসপিটাল, তারা একটা টেস্ট করালো, তারা বললো যে আরেকটা টেস্ট আমাদের এখানে বাইরে থেকে করে আনেন। বাইরে থেকে করে আনলাম, তারপরেও কাজ হচ্ছে না। আমি ঢাকায় আসলাম, ঢাকার হসপিটাল বললো যে সব টেস্ট বাদ, নতুন করে আমাদের এখানে টেস্ট করান।
তাহলে তারা তাদের ক্লিনিকের আয়ের জন্য আমাকে বাধ্য করাচ্ছে আবার এই টেস্টগুলো করার জন্য, অথচ আমি দেখছি যে টেস্টের সব কিছু আছে। আবার আমি যদি মেডিকেল পার্সন না হই বা ডক্টর না হই, আমি হয়তো সবগুলো টেস্টের রেজাল্ট রিপোর্ট বুঝবো না, অথবা আমি দেখতেও পারছি না। কিন্তু তুরস্কের নাবিস সিস্টেমে একজন নাগরিক কিন্তু তার সবগুলো টেস্টের রিপোর্ট দেখতে পারছে, হ্যাঁ, যে কারণে একই টেস্ট বারবার করানো হচ্ছে না। এবং আমাদের মেডিকেল সেক্টরে কিছু অসুধ উপায় চলছে, কিছু সিন্ডিকেট কাজ করছে, অতিরিক্ত ঔষধ লেখা, অতিরিক্ত টেস্ট করানো, অপ্রয়োজনীয় টেস্ট করানো এবং নির্দিষ্ট কিছু ক্লিনিকে টেস্টগুলো করানো, অতিরিক্ত টাকা আদায়। এই জায়গায় সরকার খুব ভালো রেগুলেটরি বডির মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারছে না। এই জায়গায় আরো নজর দেওয়া উচিত বাংলাদেশে। আচ্ছা, এক্ষেত্রে জাহির ভাই একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা কি শুধুমাত্র টাকার জন্যই একটা হাসপাতালে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আরেকটা হাসপাতাল টেস্টগুলো হচ্ছে শুধু টাকা, নাকি এমনও হতে পারে যে আসলে আপনি যে হাসপাতালে করেছেন সেই হাসপাতালের ট্রিটমেন্টের মানটা আমার কাছে গ্রহণযোগ্য মানে হয়নি, এখানে হয়তো সমস্ত ইনকোয়ারি বেরিয়ে আসেনি, ডায়াগনোসিস হয়তো যথাযথভাবে হবে না, এই জন্য হয়তো আবার টেস্ট দেওয়া হচ্ছে কিনা, তাহলে কি এখানে মেশিনারিজগুলোর বিষয়ে আলোচনা আসা উচিত না? সেটাও হতে পারে, আমি সেটার সাথে দ্বিমত পোষণ করছি না। আমি যেটা বলেছিলাম যে আমাদের উপজেলা সদর হাসপাতালের পাশে অন্তত 15টি ক্লিনিক আছে। এখন এই ক্লিনিকগুলোর কোয়ালিটি কতটুকু, কারা ক্লিনিক করতে পারবে, এটা কি বিউটি পার্লারের মতো যে কেউ টাকা হলেই ক্লিনিক করতে পারবে? এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি তুরস্কের এক্সাম্পল দিই, আপনি অবাক হয়ে যাবেন যে তুরস্কে কেউ যদি ফার্মেসি দিতে চায়, ঔষধের ফার্মেসি, তাকে 5 বছর মেয়াদি একটা কোর্স করতে হবে। 5 বছর, অর্থাৎ একটা মানুষ MBBS ডাক্তার হওয়ার জন্য ইউনিভার্সিটিতে যে 5 বছর পড়াশোনা করে যেই ব্যক্তি ফার্মেসিতে বসে আছে ওষুধ দেওয়ার জন্য, সে কিন্তু 5 বছর ইউনিভার্সিটিতে ফার্মাসি ডিপার্টমেন্টে পড়ে তারপরে সে ফার্মেসিতে চাকরি করার অথবা ফার্মেসির মালিক হওয়ার অনুমতি পাবে। অর্থাৎ ব্যাঙের ছাতার মতো হসপিটাল খোলার সুযোগ নেই, টেস্ট সেন্টার খোলার সুযোগ নেই। এখানে সরকারের একটা বডি আছে যারা নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে অনুমতি দেয়। আপনি দেখেন কুমিল্লা শহরের কথা যদি আমি বলি, আমার বাড়ি কুমিল্লায়, কত হসপিটাল, এই হসপিটালের কোয়ালিটিগুলো কে দেখবে, তারা কতটুকু কোয়ালিটি সম্পন্ন সেবা দিচ্ছে মানুষকে। আচ্ছা, আমরা তুরস্কের আইনে দাঁড়িয়ে অনেক কিছু দেখলাম, আমাদের শূন্যতাগুলো। আমাদের দেশে মানে অন্তত বলবেন যে কোনো কোনো দিক যেটা আসলে ভালো, আমাদের মানে আমরা গর্ব করতে পারি যে এই বিষয়গুলো ভালো, যেগুলো তুরস্কের থেকেও অন্তত এগিয়ে, মানে খুব দুঃসাহসিক দাবি আসলে আছে কিনা আপনার দৃষ্টিতে? অবশ্যই আছে। আমি আমার দেশের অনেক বিষয় নিয়ে গর্ব করি। 1 নম্বর হলো বাংলাদেশের ঔষধের দাম তুরস্কের তুলনায় অনেক কম। বাংলাদেশে আপনি অনেক কম টাকায় ওষুধ পাবেন। বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঔষধ উৎপাদনকারী, ঔষধ রপ্তানিকারক দেশ। আমাদের ওষুধের কোয়ালিটি অনেক ভালো, পৃথিবীর অনেক দেশ আমাদের থেকে ওষুধ নেয়। এখন তুরস্কে ওষুধটা এক্সপেন্সিভ হলেও মানুষ এটাকে এফোর্ড করতে পারছে হেলথ ইন্স্যুরেন্সের কারণে। আর আমাদের দেশে ওষুধটা দাম কম হওয়ার কারণে মানুষ অতিরিক্ত ওষুধ সেবন করছে। আবার কিছু কিছু ঔষধ বাংলাদেশে অযৌক্তিকভাবে দাম, যেহেতু আমরা নিজেরাই ওষুধ তৈরি করছি, এতটা দাম হওয়ার কথা না, এখানেও একটা সিন্ডিকেট কাজ করে। কিন্তু বাংলাদেশের সরকারের সুন্দর পলিসি থাকলে আমাদের জনগণ তার প্রয়োজনীয় ওষুধটা সুলভ মূল্যে পেতে পারে, সেই সুযোগ আমাদের আছে, যেহেতু আমরা নিজেরাই ওষুধ তৈরিকারী একটা রাষ্ট্র। দ্বিতীয়ত, বাংলাদেশের সরকারি হসপিটালের আউটডোরের চিকিৎসা সেবার যে দাম, সেটা অবশ্যই আমাদের প্রতিবেশী অন্যান্য দেশগুলোর তুলনায় বা পৃথিবীর অন্য দেশের তুলনায় অনেক কম। এখানে 10 টাকা 20 টাকা দিয়েই মানুষ কিন্তু MBBS ডাক্তার দেখাতে পারছে। এটাও আমি বলবো যে একটা ভালো দিক, যে মানুষ অল্প টাকায় সরকারি হসপিটালে যেতে পারছে। এই সেবাটাকে আরো ওয়াইডেন করা দরকার, বিস্তৃত করা দরকার। আচ্ছা, আপনি খুব সুন্দর করে বলেছেন যে আমাদের ওষুধের মান অথবা আমাদের ওষুধের দাম এগুলো অনেকটা অন্যান্য দেশের তুলনায় অনেকটা কম। ওষুধ কিন্তু আমাদের দেশে অনেকগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে। তো এই ক্যাটাগরি যে ফার্মাসিউটিক্যালস কোম্পানি, ধরুন 10টা ফার্মাসিউটিক্যালস কোম্পানি আমরা যদি বেছে নেই, তাহলে নিচের দিকে যে কোম্পানিগুলো আছে তাদের ওষুধের মান নিঃসন্দেহে কম, দামটা তারা আরও কম রাখার চেষ্টা করে। এইটা আসলে স্বাস্থ্যঝুঁকি তৈরি করে আমরা মনে করি। এইটার একটা কোনো রকমের মনিটাইজেশন বা এটার কোনো তদারকি হওয়া উচিত কিনা? অবশ্যই আমি মনে করি বাংলাদেশের কিছু ওষুধ যেমন ইউরোপে এক্সপোর্ট হচ্ছে, বিভিন্ন দেশে এক্সপোর্ট হচ্ছে, আবার বাংলাদেশে এখন ওষুধ তৈরি করা এতটা সহজ, আপনি দেখবেন যে জিঞ্জিরার মতো ছোটোখাটো জায়গায় ওষুধ তৈরি হচ্ছে। এটা একটা জীবন রক্ষাকারী বিষয়, অথচ অনিবন্ধিত বা সরকারের মনিটরিংয়ের বাইরে এমন অনেক ওষুধ ফ্যাক্টরি আছে যে ওষুধ খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে। তো এই জায়গায় সরকারের একটা শক্তিশালী মনিটরিং সেল দরকার, রেগুলার
মনিটরিং করা দরকার এবং সকল ঔষধ কোম্পানিকে একটা নীতিমালার আওতায় নিয়ে আসা দরকার এবং বাংলাদেশে একটা ঔষধ শিল্প নগরী তৈরি করতে পারে। আমি জানি না বাংলাদেশে এটা আছে কিনা। যেমন ধরেন বাংলাদেশে সকল ট্যানারিগুলোকে একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। বাংলাদেশে যদি একটা ঔষধ শিল্প নগরী হয় তাহলে এই মনিটরিংটা সহজ হবে, সব কোম্পানি একটি জায়গায় হবে বা একই রকম কয়েকটা ওষুধ নগরী হতে পারে। তখন সরকার খুব সহজে মনিটর করতে পারবে এবং তাদের জন্য কিছু ক্রাইটেরিয়া সেট করতে পারবে। শুধুমাত্র তাদেরকে শাসন করা না, তাদের জন্য সুযোগও দিতে পারবে। তাদের এই শিল্পের বিকাশে কি সুবিধা দরকার সেটা সরকার নিশ্চিত করতে পারবে। এটা আমাদের জন্য অনেক সম্ভাবনাময় একটা শিল্প। একটু ভিন্ন করে শুনবো, তুরস্কের স্বাস্থ্য খাতের একটু সীমাবদ্ধতার কথা বলবেন, যেটা আসলে আমাদের দেশের স্বাস্থ্য নীতি নির্ধারক যারা আছেন তাদের জন্য সতর্কবার্তা হবে। সীমাবদ্ধতা হলো যে তুরস্কে আপনার যখন চাকরি আছে, আপনার তখন হেলথ ইন্স্যুরেন্স আছে, আপনি তখন নিশ্চিন্তে আছেন, আপনার এবং আপনার পরিবারের বিনামূল্যে চিকিৎসা হচ্ছে। কিন্তু যদি কোনো কারণে চাকরি চলে যায়, চাকরি না থাকে, তখন কিন্তু একজন ব্যক্তি একটু বিপদে থাকে, কারণ তাকে তখন ইন্স্যুরেন্স কাভার না করলে তার ওষুধের দাম অন্তত 3 গুণ বেশি হয়ে যায়, তার ডাক্তার দেখাতে বেশি টাকা খরচ হচ্ছে। এই জায়গাটা একজন মধ্যবিত্ত মানুষের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। তো বাংলাদেশে তো কম বেশি মানুষ খুব সহজে ফার্মেসি থেকে ওষুধ নিতে পারে। ছোটোখাটো অসুখের জন্য মানুষ ডাক্তারের কাছে যায় না, অনেক সময় আমি দেখি। তুরস্কে এই সুবিধাটা নেই। তুরস্কে কোনো ধরনের প্রেসক্রিপশন ছাড়া, ডক্টর প্রেসক্রিপশন ছাড়া কোনো আপনার ফার্মেসি আপনাকে ওষুধ দিতে পারবে না, কারণ পুরোটাই একটা অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনার প্রেসক্রিপশন কোড দেখবে, তখন আপনাকে ওষুধ দিবে। আচ্ছা, একটু মজা করে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা হন, তুরস্কের যে বিষয়গুলো আছে যেগুলো শিক্ষণীয় আমাদের কাছে মনে হয়, তাহলে কোন 3টি বিষয়কে আপনি আজই চালু করতে চাইবেন বা খুব ইমিডিয়েটলি চালু করতে চাইবেন? 1 নম্বর হলো যে আমার প্রথম প্রায়োরিটি থাকবে আমাদের স্বাস্থ্যসেবা সকল নাগরিক সমান অধিকার পাবে। এখানে যে বৈষম্যটা আছে সেটা ভেঙে দিব আমি। এখানে প্রত্যেকটা নাগরিক যেন সরকারের সমান সুযোগটা পায়। দ্বিতীয়ত, বাংলাদেশে ঔষধ শিল্পের বা ঔষধ তৈরিকারক প্রতিষ্ঠানগুলোর যে সিন্ডিকেটটা আছে আমি সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করব। এখানে মানুষ যেন সুলভ মূল্যে প্রয়োজনীয় ওষুধটা পায়, যেন ঔষধের কারসাজির কারণে দাম না বাড়ে। এবং তৃতীয়ত হলো মানুষকে যেন হাসপাতালে ডাক্তারের কাছে না আসতে হয়, সেই ব্যবস্থায় আমি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা বড় বাজেট রাখবো। মানুষ যেন ফিটনেস সম্পর্কে সচেতন হয়। আমি যেটা বলেছি যে আমার একটা ইন্টারেস্ট এরিয়া হলো হেলথ কমিউনিকেশন। মানুষ যেন মেডিকেলের তথ্যগুলো আরও সহজে পায়, কিভাবে ফিট থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তার যেন মুভমেন্ট বাড়াতে পারে, ফিজিক্যাল এক্সারসাইজ বাড়াতে পারে। আমার মনে হয় সরকারিভাবে আমাদের প্রত্যেকটা এলাকায় জিমনেশিয়াম বসানো দরকার। মানুষের আয় বাড়ছে, মানুষের খাবারের টেন্ডেন্সি বাড়ছে, কিন্তু এক্সারসাইজ কমছে। বাংলাদেশের মানুষ মুভমেন্ট কমে যাচ্ছে। দীর্ঘ সময় অফিসে বসে থাকা, ল্যাপটপে বসে থাকা, কম্পিউটারে বসে থেকে কাজ করছে, কিন্তু সেই ধরনের এক্সারসাইজ করার জায়গা নেই, হাঁটার জায়গা নেই। আমার মনে হয় যে সরকারের বাজেটের একটা বড় অংশ যদি ফিটনেসের জন্য খরচ করা হয় তাহলে মানুষকে আর হাসপাতাল পর্যন্ত যেতে হবে না। আচ্ছা, নাগরিকদের স্বাস্থ্য বিষয়ে যে সচেতনতা এবং চিকিৎসকদের যে আচরণগত বিষয়, 2 দেশের মধ্যে কি কি পার্থক্য আপনি দেখেন? 2 দেশের মধ্যে একটা কমন প্রবলেম আছে। সেই প্রবলেমটা হলো বাংলাদেশে বিভিন্ন সময় ডাক্তারদের উপর মারধর করা হয়, এরকম কিছু ইনসিডেন্ট ঘটে। এটা কিন্তু তুরস্কেও হয় মাঝে মাঝে। এরকম কিছু নজির আছে, যদিও খুব সামান্য, কিন্তু কোনো রুগী মারা গেলে তার আত্মীয় স্বজনরা মনে করে যে এই ডাক্তারের মিসম্যানেজমেন্টের কারণে হয়তো হয়েছে। তো এই জায়গা থেকে এই একটা মিল আছে আর কি 2 দেশে। আমি তুরস্ককে এমন কোনো রাষ্ট্র বলবো না যেটা 100% অনুসরণীয়। প্রত্যেকটা দেশেরই কিছু সীমাবদ্ধতা আছে, সংকট আছে, সমস্যা আছে। তবে তুরস্ক কমিটেড যে তারা তাদের সিস্টেমটাকে ডেভেলপ করতে চায় এবং তারা অনেক দূর এগিয়ে গিয়েছে। এখান থেকে আমাদের শিখার অনেক কিছু আছে। চিকিৎসকদের আচরণগত দিকটা বলবেন? চিকিৎসকদের আচরণের জায়গাটাতে আমাদের দেশে চিকিৎসকদের পার্থক্য আছে? অবশ্যই আছে। আমি যেটা তুরস্কে দেখেছি যে একজন ডাক্তার একটা সময় নিয়ে রুগীর দুঃখ কষ্ট, তার যন্ত্রণাটা শুনতে চায়। এখানে কোনো তাড়াহুড়া নেই। এটার একটা কারণ হতে পারে যে রুগীর প্রেশার আমাদের দেশের চেয়ে কম, কিন্তু আমি ঢাকায় যত জায়গায় ডাক্তার দেখাই খুবই তাড়াহুড়া আছে। এখানে একটা জিনিস ফ্যাক্ট যে একটা ডাক্তার
হয়তো একই ধরনের রুগী দেখার কারণে অল্প কিছু কথা শুনলেও সে বুঝে যায় রুগীর সমস্যাটা কি। কিন্তু বাংলাদেশে একজন ডাক্তার প্রতিদিন যে পরিমাণ রুগী দেখে, এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। অনেক বেশি রুগী দেখে। এত রুগী দেখলে আসলে একজন মানুষকে খুব বেশি ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না। আবার অনেক ডাক্তাররাই অনেক বেশি পুঁজিবাদী চিন্তা করে, তাদের অনেক টাকা ইনকাম করতে হবে। বাংলাদেশের সোসাইটিটা অনেক বেশি ক্যাপিটালিস্ট, এখানে টাকাই সব কিছু নির্ধারণ করে, এবং ডাক্তারদেরও একটা অংশ টাকার পেছনে এমনভাবে ছুটছে, তারা আরও কত রুগী দেখবে, আরও কত রুগী দেখবে। একজন ডাক্তার 2-3 জায়গায় রুগী দেখছে, সেখানে রুগীরা কিন্তু সত্যিকারের যে সিম্প্যাথি এটা পাচ্ছে না। এটা কেন গুরুত্বপূর্ণ? একজন ডাক্তার শুধু একটা রুগীকে ওষুধ লিখবে, রুগী ওষুধ খাবে, সুস্থ হয়ে যাবে, বিষয়টা এত ইজি না। এখানে অনেক মেন্টাল কানেকশন আছে। একজন মানুষ যখন তার স্ট্রেস, তার কষ্টের কথাটা বলতে পারে, এটা যখন একজন ডাক্তার মনোযোগ দিয়ে শোনে, এখান থেকেও কিন্তু একটা রিমিডি আসে। এবং একটা ডাক্তারের মিষ্টি আচরণ, মিষ্টি কথা, এটা রুগীর উপরে চমৎকার প্রভাব ফেলে। এই বিষয়গুলো ইসলামের সোনালী যুগে, স্বর্ণযুগে আপনার মেন্টাল হেলথের দিকে খুবই গুরুত্ব দেওয়া হতো। আমি তুরস্কের ইস্তাম্বুলের আরও উত্তর দিকে একটা শহর আছে, এদিরনে শহর, এটা একসময় অটোমান এম্পায়ারের ক্যাপিটাল ছিল। সেখানে একটা হসপিটালে গেলাম, প্রায় 300 বছর ধরে এটা মানুষকে সেবা দিয়েছে। এটার নাম হলো শিফা হসপিটাল, শিফা মানে আরোগ্য। সেখানে দেখলাম যে শুধুমাত্র মেডিসিন দিয়েই চিকিৎসা করা হচ্ছে না, বরং মেন্টাল হেলথের জন্য অনেক ধরনের ইকুইপমেন্ট আছে। সেই আমলে রুগীকে গান শোনানো, রুগীর সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা। তো তুরস্কের ডাক্তারদেরকে মেডিকেলের এডুকেশনের পাশাপাশি রুগীর সাথে ভালো ব্যবহার, মধুর ব্যবহার, এটার বিষয়ে আলাদা ক্লাস নেওয়া হয়। এবং আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, খোজাইল ইউনিভার্সিটি, সেখানে আমি ডাক্তারদের লাইব্রেরিতে অনেক সময় আমার পিএইচডি থিসিসের একটা অংশ আমি লাইব্রেরিতে স্টাডি করেছি, কারণ তাদের লাইব্রেরিটা 24 আওয়ার ওপেন থাকে। বিভিন্ন সময় আমি মেডিকেলের বইটই, জার্নালগুলো দেখেছি। তো মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য এখানে অনেক গুরুত্ব রয়েছে রুগীকে। নাগরিকদের মানে স্বাস্থ্যসেবা নিয়ে নাগরিকদের, মানে তুরস্কের নাগরিক এবং আমাদের নাগরিকদের মধ্যে পার্থক্য দেখেন কিনা? আমি যেহেতু তুরস্কের ইউনিভার্সিটিতে পড়েছি, তো আমি ইয়াংদেরকে দেখেছি, ইয়াং জেনারেশনটার সাথে মিশার সুযোগ হয়েছে। দে আর মাচ মোর কনসাস অ্যাবাউট দেয়ার ফিটনেস। আপনি তুরস্কের ইউনিভার্সিটিগুলোর ক্যাম্পাসে যদি যান, মনে হবে যে অসংখ্য নায়ক নায়িকা হাঁটছে। তাদের ফিটনেস, এভারেজ ফিটনেস অনেক ভালো। স্টুডেন্টদের একটা বড় অংশ জিমে যাচ্ছে। এবং বাংলাদেশে একই এজের স্টুডেন্টদের মধ্যে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে, অনেকে ওবিসিটিতে ভুগছে। অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়ার কারণে তাদের হেলথে একটা প্রবলেম। সরকারি ইউনিভার্সিটির যে ক্যান্টিনগুলো, সেখানে পুষ্টিসম্মত খাবার দেওয়া হচ্ছে না। আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার সাথে শেয়ার করব। আমার ইউনিভার্সিটির ক্যান্টিনে দুপুরের খাবার আমি যখন খেতে যাই, আমার সময়টা 2 লিরা লাগতো। এখন 10 বছর পরে এটা হয়তো আপনার 20 লিরা লাগে। সেখানে যে খাবারটা দেওয়া হয়, খুবই ব্যালেন্সড একটা ফুড। একটা ইউনিভার্সিটির ছাত্র, সেখানে খাবারের প্রথমে স্যুপ দেওয়া হয়, তারপরে একটা রাইস থাকে অথবা ব্রেড থাকে, একটা তরকারি থাকে, সেটা মাছ হতে পারে, মাংস হতে পারে, বেশিরভাগ মাংস হয়, এবং অবশ্যই সালাদ থাকে। একটা রেইনবো সালাদ থাকে, বিভিন্ন জিনিসের একটা সালাদ থাকবে, এটা মাস্ট থাকবে তুর্কিশদের খাবারে। এবং একটা টক দই থাকে, একটা ফল থাকে, কখনো কখনো মিষ্টান্ন থাকে। একটা লোক যদি তার খাবারে সে স্যুপ পায়, সে যদি প্রোটিন পায়, চিকেন বা বিফ পায়, সে যদি সালাদ পায়, সবুজ সালাদ খায়, সে যদি টক দই খায়, আপনি ঢাকা ইউনিভার্সিটির টিএসসির খাবারের সাথে কম্পেয়ার করেন, এখানেই তুলনা হয়ে যাবে যে বাংলাদেশ তার নাগরিকদের কি দেয়, তুরস্ক তার নাগরিকদের কি দেয়। আপনি এরদোয়ানের হাজারটা সমালোচনা করতে পারেন পলিটিক্যালি, কিন্তু তুরস্কের নাগরিকদেরকে যেই সুবিধা, যেই বেনিফিট এরদোয়ান সরকার দিয়েছে, যে কারণে একটা মানুষ ইসলামকে অপছন্দ করতে পারে, ইসলামী রাজনীতি অপছন্দ করতে পারে, ইসলামিস্টদেরকে অপছন্দ করতে পারে, কিন্তু তাদের বিকল্প তুরস্কের মানুষ আর দেখে না। বারবার ভোট দিয়ে তারা এই লোকটাকেই, এই দলটাকেই নির্বাচিত করছে, কারণ তারা আসলে বেটার সার্ভিস পেয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। নবীন চিকিৎসক এবং পাবলিক হেলথ কর্মীরা যদি তুরস্কের মতো উন্নয়ন চায়, তাদের কি কি বিষয়ে দক্ষতা অর্জন করা উচিত বলে মনে করেন আপনি? আমার কাছে মনে হয় যে সবার আগে রুগীদের প্রতি একটা ইমপ্যাথির একটা বিষয় থাকা দরকার। সেখানে আমি আরেকটা জিনিস বলতে চাই, আমার অনেক ডাক্তার বন্ধুদের, আমি নিজে ডাক্তার নই,
আমি ডক্টরেট করার কারণে বাংলাদেশে অনেকে মনে করে যে আমি ডক্টর মানে ডাক্তার কিনা। আচ্ছা। তো ডক্টর আর ডক্টর দুটাই আসলে ইংরেজিতে ডক্টর। জি। তো আমার ডাক্তার বন্ধুদের অনেককে আমরা দেখেছি যারা নবীন, যারা এই পেশায় আসে, তাদের আসলে সত্যিকারের যেই পেমেন্ট পাওয়ার কথা ছিল, যেই সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, এই জায়গাটা অনেক সীমিত। একটা ছেলে একটা লং টাইম এমবিবিএস পাশ করে সে যখন ইন্টার্নি ডাক্তার হিসেবে যায়, তাকে যে পেমেন্টটা দেওয়া হয় সেটা নিতান্ত অপ্রতুলীয়। এই জায়গায় অবশ্যই সরকার তাদেরকে আরও বেটার সার্ভিস দেওয়া উচিত। দ্বিতীয়ত যে তারা রুগীদের সাথে কিভাবে আরেকটা সহানুভূতিশীল সম্পর্ক তৈরি করবে, এই জায়গাটাতে জোর দিতে পারে। আমার যেই ইন্টারেস্ট এরিয়া হেলথ কমিউনিকেশন, সেখানে পেশেন্ট ডক্টর কমিউনিকেশন এটা খুব গুরুত্বপূর্ণ, আমি বলেছি। তো এইখানের সম্পর্কটা যদি সহানুভূতির হয়, ভালোবাসার হয়, এটা ডাক্তারের জন্য ভালো, এটা রুগীর জন্য ভালো। আমি তুরস্কে যখনই কোনো ডাক্তারের সাথে কথা বলি, আমার ফ্যামিলি মেডিসিন, তো শুধুমাত্র আমার চিকিৎসা সংক্রান্ত কথাই হয় না, সময় থাকলে আরও বিভিন্ন গল্প হয়। এবং আমি ইংরেজি জানার কারণে, তুর্কিশ জানার কারণে খুব সহজে মিশতে পারি। তো দেখা যায় যে একজন ডক্টরের সাথে আমি যত সহজে মিশলাম, কথা বললাম, এটা ডক্টরের জন্য একটা আনন্দের বিষয়, রুগীর জন্য একটা আনন্দের বিষয়। মানে একটা সুন্দর সম্পর্ক দরকার ডাক্তার এবং রুগীর মধ্যে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কিছু বিষয় জানতে চাইবো। আসলে একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তুরস্কের প্রতি, তুরস্কের যে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে তাদের যে সম্পর্ক এবং তাদের যে অভিভাবক সুলভ আচরণগুলো, সবগুলো মোটামুটি একজন সচেতন মানুষ হিসেবে আমি মনে করি যে একটু আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এই জন্য তাদের অনেক বিষয় নিয়ে একটু জানার আমাদের আগ্রহ আছে। এর মধ্যে শুরু থেকে জানতে চাইবো তাদের এমবিবিএস সিস্টেমটা, মেডিকেল এডুকেশনটা আসলে কীরকম, মানে ওখানকার রিকোয়ারমেন্টগুলো আসলে কী কী বিষয় এখানে প্রায়োরিটি পায়, গুরুত্ব পায়, আর কি একটু বলবেন। তুরস্কে আলাদা কোনো মেডিকেল কলেজ নেই বাংলাদেশের মতো। তুরস্কের প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মেডিকেল ফ্যাকাল্টি আছে আলাদা। যেমন আমি যেখানে পিএইচডি করেছি খোজাইলি ইউনিভার্সিটিতে, আমাদের ইউনিভার্সিটির একটা ফ্যাকাল্টি হলো মেডিকেল ফ্যাকাল্টি, তবে এটা বিশাল বড়। এই ফ্যাকাল্টির অধীনে একাধারে আপনার একটা হসপিটাল আছে, মেডিকেল হসপিটাল, ডেন্টাল হসপিটাল আছে। এই হসপিটালটা আবার পাবলিকের জন্য উন্মুক্ত, অর্থাৎ সাধারণ হসপিটালের পাশাপাশি এই হসপিটালে কিন্তু মানুষ সব ধরনের ট্রিটমেন্ট পায়। আবার এখানে যে রুগীরা আসে তাদের এই ডাটাগুলো কিন্তু মেডিকেলের রিসার্চের জন্য কাজে লাগে। এইখানে যে প্রফেসররা চিকিৎসা দিচ্ছেন, তারা আবার কিছুক্ষণ পরে স্টুডেন্টদেরকে ক্লাস নিচ্ছেন, তারা এই কেস স্টাডিগুলো কিন্তু স্টুডেন্টদের সাথে শেয়ার করে, এবং এই ল্যাব টেস্টগুলো দ্বারা বিভিন্ন রিসার্চ তৈরি করা হয়। তো এখানে মেডিকেলে চান্স পাওয়াটাও কম্পিটিটিভ, মেডিকেলে পড়াটাও সম্মানের, এবং তুরস্কে মেডিকেলের পড়াশোনার পাশাপাশি এটাকে তুর্কিশ ভাষায় বলে আরাশতিরমা গেলিশতিরমে হসপিটাল, অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হসপিটাল। এই হসপিটালগুলো রুগীদেরকে শুধু চিকিৎসা সেবাই দেয় না, রুগীদের বিভিন্ন ডাটা নিয়ে তুরস্কের মেডিকেল সেক্টরকে কিভাবে আরও উন্নত করা যায় সেই বিষয়ে গবেষণা হয়। এবং তুরস্কে অনেক মেডিকেল জার্নাল আছে যেখানে নিয়মিত তুরস্কের রুগীদের উপরে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টের মাধ্যমে তারা তাদের চিকিৎসা সেক্টরকে নিয়ে আরও ডেভেলপমেন্ট করার কাজ করে। এবং আমাদের ইউনিভার্সিটিতে আমার সময় যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিল, উনি একজন ডাক্তার ছিল, অর্থাৎ উনি একাধারে মেডিকেল ফ্যাকাল্টির একজন প্রফেসর, আবার ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটর, ভাইস চ্যান্সেলর। আচ্ছা। তো একজন ডাক্তার একটা ইউনিভার্সিটির ভিসি হলে এই ইউনিভার্সিটির ছাত্ররাও কিন্তু অনেক ধরনের সুবিধা পায়, যেটা বলেছি যে আমাদের খাদ্য, সুষম খাদ্য দেওয়া, আমাদের ফিটনেসের ব্যবস্থা করা, এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করা। তো একজন ডাক্তার আসলে অনেক বিষয়গুলোকে কভার করতে পারে, আমরা সেই সুবিধাটা পেয়েছি। আচ্ছা, পোস্ট গ্রাজুয়েশনে তাদের মানে কীরকম, কত বছর ব্যাপী তাদের পোস্ট গ্রাজুয়েশন, এবং এটা আসলে কি এই বিশ্ববিদ্যালয়ের অধীনেই হয় কিনা, এমবিবিএসের পরে ওখানে আবার সুযোগ কিনা, বিষয়টা কীরকম? তুরস্কে দুই ধরনের পোস্ট গ্রাজুয়েশন আছে। একটা স্টেজ তারা ইউনিভার্সিটির ভিতরেই পারে, আরেকটা স্টেজে তাদেরকে বিশেষায়িত কিছু ইউনিভার্সিটি আছে যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, মেডিকেল ইউনিভার্সিটি। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে তুরস্ক কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে ইরাসমাস প্লাস এগ্রিমেন্ট আছে। শুধুমাত্র মেডিকেল না, তুরস্কের যে কোনো ফ্যাকাল্টির যে কোনো স্টুডেন্ট 6 মাসের জন্য ইউরোপের কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারে। সেটার জন্য একটা আলাদা পরীক্ষা হয়, সেই পরীক্ষার স্কোর অনুযায়ী বাছাই হয়। এছাড়া তুরস্কের ডাক্তারদেরকে, তুরস্কের বিভিন্ন বিভাগের শিক্ষকদেরকে রেগুলার বিভিন্ন এগ্রিমেন্টের আওতায়
হায়ার স্টাডিজের জন্য ইউরোপে পাঠানো হয়, আমেরিকায় পাঠানো হয়, এবং শুধু ইউরোপ আমেরিকা নয়, অন্যান্য দেশগুলোতেও পাঠানো হয়। মাওলানা নামে একটা প্রোগ্রাম আছে, তার মাধ্যমে ইরানে, মধ্য এশিয়ার দেশগুলোতে যায়। তুরস্ক হায়ার স্টাডিজে অনেক বেশি শেয়ারিংয়ের অপশন ওপেন রেখেছে। ফরেনাররা তুরস্কে আসতে পারে, তুর্কিরাও বিভিন্ন দেশে যে তার এক্সপিরিয়েন্সগুলো দেখে। আচ্ছা, প্রায় শেষ দিকে আমরা মোটামুটি একটু শুনবো যে অসংখ্য রিফিউজি কিন্তু সিরিয়ার তারা তুরস্কে ছিল, এখন হয়তো তাদের জন্য বন্দোবস্ত একটু একটু করে হচ্ছে। তাদের জন্য মানে সেবাটা আসলে তারা কিভাবে নিশ্চিত করতো? তুরস্কে যারা অবৈধ অভিবাসী তাদের জন্য আলাদা হসপিটাল বা ক্লিনিক আছে। আচ্ছা, কিন্তু সিরিয়ান রিফিউজির সংখ্যাটা অনেক বেশি, প্রায় 40 লক্ষ। সেই ক্ষেত্রে তুরস্ক সরকার দুটা ভাগে ভাগ করেছে। প্রাইমারিলি প্রথম দিকে তুরস্কের সাধারণ হসপিটালগুলোতে তাদেরকে সেবা দিত, পরবর্তীতে তাদের জন্য আলাদা বিশেষায়িত হসপিটাল তৈরি করেছে। সেই হসপিটালগুলোতে তুরস্ক যেমন ফান্ডিং করেছে, আবার ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দাতা সংস্থা থেকেও ফান্ডিং এনেছে, এবং তাদের সবাইকে একটা মেডিকেল ট্রিটমেন্টের আওতায় এনেছে। তাদের একটা স্পেশাল কার্ড দেওয়া আছে, সেই কার্ডটা দেখালে তারা সেখান থেকে বিনামূল্যে আপনার ঔষধ এবং জরুরি স্বাস্থ্যসেবা পায়। তো তাদের স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করেছে তুরস্ক সরকার আলাদা হসপিটালের মাধ্যমে। আচ্ছা, কোভিডের সময় আমাদের অনেকগুলো স্বাস্থ্যের অসঙ্গতি নিয়ে কথা আছে, আমরা বলি, সমালোচনা করার জন্য করি, কিন্তু কিছু বিষয়ে সাকসেস আমাদের আছে। সেটা হচ্ছে টিকাদান কেন্দ্র আমাদের কিন্তু যথেষ্ট এই পেয়ে আমরা সাফল্য দেখিয়েছি, গোটা পৃথিবীতে আমরা বিষয়টা স্বীকৃতিও পেয়েছি, বাংলাদেশ পেয়েছে। এখন কোভিডের সময়ও তারা এই সাফল্যের কিছু ধারাবাহিকতা ছিল। তুরস্কের এই জায়গার তুরস্কের অবস্থানটা কেমন? কোভিডের সময়টাতে আমি তুরস্কে অবস্থান করছিলাম। সেই সময় আমার আমেরিকায় একটা পিএইচডি ফান্ডিং হয়েছে। আমি তুরস্কে পিএইচডি করার সময়ই আমার ফ্যামিলির স্বপ্ন ছিল আমি যেন আমেরিকায় পিএইচডি করি। কিন্তু কোভিডের আমেরিকার যে ভয়াবহ পরিস্থিতি ছিল, নিউ ইয়র্কে যেভাবে মানুষ মারা যাচ্ছিল, সেটা দেখে আমি মনে করেছি যে তুরস্কের আমি হেলথ সিস্টেম থেকে বেটার ট্রিটমেন্ট পাচ্ছি, বেটার ফেসিলিটিস পাচ্ছি। আমি আমেরিকা যাওয়ার সাহস করিনি, আমি এটাকে পোস্টপোন করেছি। আমি তুরস্কে ছিলাম। তুরস্ক তার প্রত্যেকটা নাগরিককে না, শুধু প্রত্যেক তুরস্কে বসবাসকারী মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে। সেই সাথে সকল ধরনের টেস্ট বিনামূল্যে করেছে, এবং তুরস্কের নাগরিক যারা ইউরোপের কোনো দেশে আছে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে এসেছে। তুরস্কের কোভিড রোগীরা অন্যান্য অনেক দেশের তুলনায় বেটার ট্রিটমেন্ট পেয়েছে, এবং তুরস্কে কোভিডের ক্ষয়ক্ষতির পরিমাণও অন্যান্য দেশের তুলনায় কম। তুরস্ক শুধু তাদের নাগরিকদেরকে সেবাটা দিয়েই সীমাবদ্ধ ছিল না। তুরস্ক ওয়ান অফ দ্য টপ মেডিসিন প্রডিউসিং কান্ট্রি। তারা পৃথিবীর অনেক দেশে মেডিকেল এইড দিয়েছে। পৃথিবীর 100টার বেশি দেশে প্লেন দিয়ে তারা মেডিকেল এইড দিয়েছে, জরুরি টিকা সেবা বাংলাদেশেও পাঠিয়েছে তারা। এবং আফ্রিকার অনেক দেশ যারা ভ্যাকসিনটাকে এফোর্ড করতে পারে না, তাদেরকে মিলিয়ন মিলিয়ন ভ্যাকসিন তুরস্ক বিনামূল্যে দিয়েছে। মানে তুরস্ক শুধুমাত্র তুরস্ক নয়, সারা বিশ্বের জন্য একটা রহমত বলা যায় সেই সময়টাতে। ইভেন আমেরিকাকে তুরস্ক অনেক ভ্যাকসিন, মাস্ক, এগুলো বিনামূল্যে দিয়েছে। আমেরিকাকে একটা মুসলিম দেশ মেডিকেল এইড দিয়েছে। এই জায়গায় তুরস্ক নজির স্থাপন করেছে। ধন্যবাদ ডক্টর জাহিদুল ইসলাম, আমাদের অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন, এবং আজকে যে বিষয়গুলো ছিল তুরস্কের বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থাপনা, তাদের খুঁটিনাটিগুলো খুব দক্ষতার সঙ্গে, আমার মনে হয় যে আপনি যতটা স্টাডির মধ্যে নিয়েছেন এই স্বাস্থ্য ব্যবস্থাপনাকে তুরস্কের, একজন চিকিৎসকের হয়তো এটুকুন ধারণা করার কথা ছিল আর কি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। মেডিভয়েস এবং মেডিভয়েসের দর্শকদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা দীর্ঘ সময় ধৈর্য ধরে এই তথ্যগুলো শুনেছে। আমার প্রায় 10 বছর তুরস্কে থাকার যে অভিজ্ঞতা, আমি তুরস্কে যেই সুবিধাটা পাই, আমি চাই যে এই সুবিধাটা যেন আমার দেশের নাগরিকরা পায়। আমি সবসময় কল্পনা করি যে আমার দেশের রাজনীতিবিদরা, সরকারি কর্মকর্তারা কেউ বিদেশে যাবে না, তারা যেন নিজের দেশে সকল চিকিৎসা সুবিধা ব্যবস্থা তৈরি করে এবং এটা সকল নাগরিকের জন্য উন্মুক্ত করে দেয়। এখানে কোনো এলিট ক্লাস থাকবে না। আমাদের প্রত্যেকটা নাগরিক আমাদের এলিট ক্লাস, তাদের সবাইকে আমরা স্যালুট জানাই। জি, আপনাদের সহমত পোষণ করে শেষ করব। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীতে স্বাস্থ্য ব্যবস্থাপনা দেশে দেশে অনুষ্ঠানে অন্য কোনো দেশের অভিজ্ঞতা আপনাদের জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মধ্যে বিদায় চাইছি। আল্লাহ হাফিজ।